চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম মেঘলা। মেঘলা, বয়স কত? 34। 34। তো মেঘলা, 34 বছর বয়সের যে গল্পটা আপনি আজকে এখানে বলতে যাচ্ছেন, এটা আমাদের সমাজের অনেক নারীরই গল্প, কিন্তু তারা কখনো সাহস করে মুখ ফুটে বলে না। এবং আপনি আজকে সাহস করে এখানে এসেছেন, এবং নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ আছে যে কারণেই আজকে আপনি গল্পটা বলতে চান, যেটা সম্পর্কে আমি এখন পর্যন্ত ক্লিয়ার না। কিন্তু আপনার এই গল্পটার, যেটা আমি দেখলাম, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই ভুল বা অপরাধের সঙ্গে জড়িয়ে থাকা, যাই বলি না কেন আমরা, তাই কি? আচ্ছা, তো আমরা শুরু করি, একবার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, ছোটবেলা থেকে আসি। ছোটবেলা থেকে মানে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি বুঝি, এর আগে আমার মনে নেই, আমি জানি না আচ্ছা, অবশ্য। ঠিক আছে। বাবা কি করতেন? কিছুই করে না। আচ্ছা। বাবা বেকার, ঘুরে ফিরে খায় দায়, এটাই। আমার দাদার অনেক জমি জমা ছিল, এগুলো বিক্রি করে আর খায়। একদম আমরা দেখছি ছোটবেলায় আমি, যে আমার বাবা 34 মাস যাত্রী বলে, গরমের সময় একদম পার নিচের থেকে মাথা পর্যন্ত একটা চাদর টানে ঘুমাতো দুপুরটা। মানে এই জিনিসটা দেখতাম যে একদম ঘুম সুন্দর করে একটা ঘুম দিত, উঠতো, আবার উঠে চলে যাইতো, ওই চার দোকানেই থাকতো। মানে 3-4-এ পড়ি, তখন তো পড়ালেখা করতেছিলাম, তখন ভালোই। তখন আমাদের জমি জমা ছিল অনেক, ফসল টসল থেকেই আমাদের সংসার চলতো। আমাদের কেউ তো আর ছিল না চাকরিজীবী বা কোনো ছিল না। আমি এরকম দেখতেছি যে অনেক কষ্ট। আমার দাদির জীবিত ছিল তখন। তো আমি ছোটবেলায় দেখা যাচ্ছে, আমি তো এত কষ্টই ছিল আমার মার, যে আমার মাও কাপড়ের অনেক কষ্ট করছে, খাবারের অনেক কষ্ট করছে, আমিও করছি। যে একটা সালোয়ার কামিজ পরছি, একটা দিয়ে অনেক 3 মাস পরা লাগছে। দেখা যাচ্ছে একটা সালোয়ার কামিজ আমার 3 মাস পর্যন্ত পরা লাগছে, তারপর আবার আর একটা সালোয়ার কামিজ আমার জন্য হয়তো বানানো হয়েছে। তা আমার মা অনেক কষ্ট করে আমারে বানাই দিছে। বোন তো আর ছিল না, আমাকেই দিছে। ছোট 2টা ভাই ছিল। এরকম হয়েছে যে খাবারের কষ্টটা বলি, যে একটু, যে চাউল না থাকলে আমার মা শাক রান্না করে খাওয়াইছে, পুঁই শাক রান্না করে খাওয়াইছে। আমার মনে আছে হয়তো একবারের কথা, যে আমরা একদিন বিকালবেলা খুব কান্নাকাটি করতেছিলাম, আমার মা কান্নাকাটি করে যে পুঁই শাকটা আছে ওটা তুলে এনে রান্না করে খাওয়াচ্ছিল, যে এটা খাও, পরে ভাত রান্না করে তোমাদের খাইতে দেওয়া হবে। যাই হোক, এরকম 5 পাস করে 6-এ ভর্তি হলাম, 6 পড়লাম, তারপরে 7-এ উঠলাম। এভাবেই তো জীবন, অনেক কষ্ট। তো 7-এ ওঠার আগে একটু বলি, যে যখন আমি 5-6-এ পড়ি তখন সাবান ও কিনা, আমি সাবান চিনতাম না আসলে, আমি সাবানটা কাকে বলে এটা জানতাম না। 5-6-এ পড়া অবস্থায় জানতেন না? না, আমি তাহলে বাসায় কি মানে প্রসাধনী সামগ্রীতে সাবান ছিল না, এরকম আমি কখনো আমি চিনতামই না সাবান কাকে বলে। ও মাই গড। তো একবার খুব কান্নাকাটি করলাম একটা ঈদের সময়, যে আমাকে একটা সাবান কিনে দেওয়া হোক। আমার দাদি আমাকে আমার চুল ধুয়ে দিত মাটি দিয়ে। ও আচ্ছা, আমার দাদি ছিল জীবিত, তো আমাকে নদীতে নিয়ে যাইতো গোসল করার জন্য। আমাদের ডাঙ্গা এলাকা, পানি খুব কম থাকতো, নদী ছিল পাশে বারাসিয়া, ওখানে নিয়ে যাইতো। আমাকে বলতো যে এই মাটি দিয়ে চুল ধুয়ে দিলে তোমার চুল অনেক সুন্দর হবে। উনি ধুয়ে দিত আমার চুলগুলা মাটি দিয়ে, মানে এতটা কষ্ট। তো একবার আমি 5-এ মনে হয় না 6-এ পড়ি, তো কান্না করতেছিলাম ঈদের আগে, যে আমাকে সাবান কিনে দিতে হবে, না হলে আমি ঈদের দিন গোসলই করবো না। তা আমার বাবা আমাকে 5 টাকা দিয়ে একটা কসকো সাবান নিয়ে আসে, ছোট্ট একটা কসকো সাবান এনে দেয়। আমি খুব যত্ন সহকারে সাবানটা ব্যবহার করছিলাম অনেক দিন, 15 দিনের মতো। এভাবেই জীবন কাটতেছিল খুব কষ্টের ভিতর দিয়ে। যখন পরীক্ষা আসবে 7-এর, তখন আমি বাসে আমাকে একটা লোক দেখে এবং জিজ্ঞেস করে যে তোমার নাম কি। আচ্ছা, বাসে দেখে? তখন আমি আমার নামটা বলি আর বাবার নামটা, কিন্তু আমি একটু দুষ্টু ছিলাম, মানে খুব একটু চালু ছিলাম তখন। তো আমার নামটা বললাম, এবং বাবার নাম জিজ্ঞেস করলে আমি একটু মানে থমকে গেলাম, যে বাবার নাম কেন জিজ্ঞেস করে। তো আমি কি বলবো, বাবার নামটা মিথ্যে বলবো নাকি? আবার বললাম যে বাবার নাম মানুষ মিথ্যে বলে নাকি, বাবার নামটা সঠিকই বলতে হয়, নাহলে তো কি, মানে একটু দ্বিধাদ্বন্দ্ব করে 1 মিনিট ভাইবে বললাম যে না, বাবার নাম এটা। কিন্তু আমি নামলাম আমাদের গ্রামের মাঝখানে, যেখানে আমাদের বাড়ি তার থেকে মাঝখানে নেমে গেলাম। তা উনি ওইটা ফলো করছে যে এখানে নামছে মেয়েটা। তো নামার পর উনি পরের দিন ওইখানে এসে নামছে, নাইমে জিজ্ঞেস করছে আমার বাবার নাম ধরে, যে অমুকের বাড়ি কোনটা। তা ওইখানের মানুষ বলছে না, এখানে তো তার বাড়ি না, তার বাড়ি হচ্ছে ওই পাড়া, অন্য একটা পাড়া। তা বলছে তার একটা মেয়ে আছে এই নাম। তা বলছে যে হ্যাঁ, ওই পাড়া বাড়ি। তা উনি ওইখান থেকে আবার বাঁচে উঠে আমাদের এই পাশে আসছে। তখন সকাল 9টা বাজে, আমি গোসল করি, স্কুলে যাবো দেখে রেডি হচ্ছি।
এখন আমি দেখি ওই লোকটা আমাদের বাড়ি আসে, তা আমি ওই লোকটারে দেখে প্রথমত হাসি দিছি, বুঝতে পারছি যে কিছু একটা রং আছে হয়তো। ওই লোকটা আবার কালকে দেখলাম বাচের ভিতর, আজকে কেন দেখলাম যে আমার বাবার সাথে কথা বলতেছে। তখন আমার বাবা বাসায় ছিল, আচ্ছা, তো আমার বাবার সাথে কথা বলতেছে, তো আমার বিয়ের ব্যাপারে মনে হয় সম্ভবত আমার বিয়ের ব্যাপারেই কথা বললো। তা আমি তখন স্কুলে চলে গেলাম, তো ওনারা কি কথা হয়েছে তা তো আমি জানি না। যাই হোক, স্কুল থেকে আসলাম, শুনলাম যে আমাকে নাকি দেখতে আসবে ছেলে পক্ষ থেকে কালকে। তা বললো যে কালকে তো বৃহস্পতিবার, ওই দিন মনে হয় বুধবার ছিল, তো বৃহস্পতিবারের দরকার নাই, তো স্কুলে থাকবে এটা, মানে আমার কথা বললো, তো স্কুলে থাকবে, তাহলে শুক্রবারে আসো। আইসে আমাকে দেখলো, দেখার আগে আমার একটা ফুপি ছিল, উনি ওই ফুপিকে দেখে, দেখার পর তো বলে যে আমি এই মেয়েই বিয়ে করব। পরের ঘটনা জানছি যে এই মেয়েটা অনেক সুন্দর, আমি এই মেয়েই বিয়ে করব। যাই হোক, উনাকে দেখে পছন্দ করে সবাই। তারপরে যখন ওই ফুপি আমাকে নিয়ে আসে, মানে আমাকে একটা ড্রেস গোলাপি কালার, আমার মনে আছে, গোলাপি একটা ড্রেস, একটা পন্স পরা ছিল আমার, আমাকে নিয়ে আইসে পরে আমার ভাসুর দেখে বললো না না, ওই মেয়ে অনেক বয়স্ক, ওই মেয়ের দরকার নাই, এইটাই নিব আমরা। যাই হোক, এভাবে দেখে চলে গেল। ওই দিন আবার সকালে আসছে ওরা, 8টা-9টা বাজে, তখনই আইসে সারাদিন আমাদের বাড়ি ছিল। তো উনি হচ্ছে যার সাথে আমার বিয়ে হবে, উনি একটু বাইরে ওয়াশরুম না বলতে মানে বাইরে গেছিল, তো বাইরে থেকে হাইটে আসতেছিল। হাইটে আসা দেখে আমার মা সে দেখে বলতেছিল যে ছেলেটা কিন্তু আমার পছন্দ হয় নাই। আচ্ছা, আমার বাবাকে বললো যে দেখো, তুমি যে মেয়েটাকে বিয়ে দিবা নিয়ে বসায় রাখছো সন্ধ্যা পর্যন্ত, দেখে চলে যাইতো, তারপর কিছু বলতে, কিন্তু এই যে বসায় রাখলে সন্ধ্যা পর্যন্ত, তো ছেলেটা দেখে কিন্তু আমার ভালো লাগলো না। তো আমি ভিতরে দেখলাম যে আমার আব্বা আর আমার মা ঝগড়াঝাটি করতেছে, মানে একটু কথা কাটাকাটি করতেছে, যে তোমার সব সময় খালি খুদ ধরাধরি। বললো যে না, একটু বয়স্ক মনে হয় ছেলেটার হচ্ছে পাটা মনে হয় খোড়া, এটা বললো, একদম ডাইরেক্ট বললো যে পা খোড়া, মানে হাঁটতে পারে না, এরকম মনে হলো। এই জন্যই এত সময় বসেছিল, ওঠে নাই। তো এই ছেলের সাথে মেয়ে দেওয়ার দরকার নাই, বা দিব না, আমার মেয়ে নিয়ে আমি দরকার হলে বাবার বাড়ি চলে যাবো। আচ্ছা, তা আমার বাবা খুব রাগারাগি করলো, বললো যে এত কথা বলো না, মানে ওদের টাকা পয়সা আছে, অনেক চাকরিজীবী ছেলে টেলে আছে, বিসিএস কেডার অফিসার আছে ফ্যামিলিতে, অনেক ভালো ভালো। এটা দেখে মানুষ তো খালি ছেলে দেখে বিয়ে হয় না, আশেপাশে একটু দেখতে হয়, তাই কথাবার্তা বললো। যাই হোক, ওরা চলে গেল। তো এটা নিয়ে খুব গ্যাঞ্জাম চলতেছিল। তো আমাদের বাড়ির থেকে সবাই দেখতে যাবে আমার হাজবেন্ডদের বাড়ি, তো গেল আমার দাদা টাদা, মানে মুরব্বী যারা, এরা গেল 12-13 জন। একদম ছোট বাচ্চা টাচ্চা কাউকে নিল না আর কি, 15 বছরের নিচে কাউকে নেয়নি, তারও উপরে কাউকে নেয়নি, 20 বছর বয়সেও কাউকে নেওয়া হয়নি, শুধুই একদম মুরব্বী 12-13 জন লোক গেল দেখার জন্য। তারা সবাই সম্মতি দিল যে হ্যাঁ চলে, মানে ওই বংশীয় দিক দিয়ে এবং টাকা পয়সা আমার বাবার থেকে, ওই যে আমার বাবা তো গরিব, বংশীয় দিক দিয়ে টাকা পয়সা এসে শান্তিতে থাকবে মেয়েটাই, এই হিসাবে চলে। সামনে সবে বরাত আসে, সবে বরাতের ভিতরে আমার বিয়ে হয়ে যায়, 15 দিনের ভিতরে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, তো আপনি কি বুঝতে পারছিলেন ওই সময়টাতে বিয়ে মানে কি? আমি আসলে যখন আমার বিয়ে ঠিক হয়ে যায়, একদম দিন পড়ে যায়, দেখা দেখির ভিতর আমি অতটা বুঝতাম না, হাসি খুশি ছিলাম, কোনো কিছুই না। কিন্তু যখন দিন পড়ে যায়, তখন আমার মা ছিল না, রাগারাগি করে আমার নানা বাড়িতে চলে যায়। চলে গেলে যখন বিয়ের দিন আবার একটা শুক্রবারের দিন পড়লো, তা আমি গেলাম আনার জন্য আমার মাকে, যে মা আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, তাই তুমি কেন আসবা না? তো বললো যে আমার তো এই ছেলে পছন্দ না, তুমি তোমার বাবাকে নিয়ে তোমাদের বিয়ে শাদী, তোমার দাদি আছে জীবিত, যাও তোমরা বিয়ে শাদী করো, পরে আমি আসবো। তা আমি অনেক কান্নাকাটি করলাম যে আসো। যাই হোক, আমি মনে হয় এখন কি বলবো, আমার মনে হয় খুশি ছিলাম আমি। আপনি আসলে বুঝিনি খুশি কি, দুঃখ কি, আর কষ্ট কি? হ্যাঁ, আমি কখনো বুঝিনি যে আসলে ওইখানে গেলে আমার এটাই মনে হচ্ছিল যে অনেক বড় লোক, একটু আমার অনুভূতিটা বলি, যে একটু বড় লোক, তাহলে তো ভালোই, সবকিছু তো সুন্দরী, তো এখান থেকে ওখানে গেলে তো ভালোই থাকবো। আমি তো আসলে স্বামী স্ত্রী এটা ভাবিনি, আমি মনে করছি এই ফ্যামিলির থেকে ওই ফ্যামিলিতে গেলে, যেহেতু বলতেছে এত সুন্দর ঘর দরজা বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, ব্যবসা করে ছেলে, অনেক টাকা আছে, তাহলে তো আমি যা চাইবো তাই পাবো। তো বিয়ের 2-3 দিন পর বিয়ে হয়ে গেল। যাই হোক, আমাকে আমার বাবার বাড়ি রাখা হলো, নিল না। তো বিয়ের মনে হয় 2-3 দিন পরেই বা পরের দিন, আমার ভালো মনে নেই, অনেক দিন আগের কথা, তো সামনে রমজান, একবারে ঈদেই আসলো। আসে পরে আমাকে নিয়ে গেল এখান থেকে। তো আমি খুব খুশি, একটা ভ্যান গাড়ি নিয়ে আসলো,
তাতে আসলো হচ্ছে বর হলো আমার ননদের একটা ছেলের 4 বছর বয়স, একটা মেয়ের মনে হয় 7 বছর বয়স, আর একটা দেবর তখন আমার সাথে ক্লাস 7-এ পড়ে, আর একটা ননদ 5-এ পড়ে, আর একটা ননদ হচ্ছে একটু বড়। এরকম 4-5 জন পিচ্চি পাচ্চা এসে একটা ভ্যানে আমাকে নিয়ে গেল। আমি তো কান্নাও করলাম না, খুব খুশিতেই চলে গেলাম। অবশ্য আমাকে এখনো ওরা খেপায় যে একটু কান্নাও করনি কোনোদিন, এত খুশিতে চলে আসে। বুঝলে না কান্না করবেন, বুঝেনি তো নি আসলে কি হচ্ছে। আসলে সত্যি এটাই। আর আমি চলে আসলাম এখানে আইসে, আমি তো খুব খুশিতেই আছি, এখানেও খুশিতেই আছি। তো যাই হোক, ওই সময় 1 মাস পর না 2 মাস পর, আমি ভালো জানি না, আমার মনে নেই এতদিনের কথা, তখন আমার বাচ্চা কনসেপ্ট করে। তখন আপনার বয়স কত? তখন বিয়ের 1 বছর, ক্লাস 7-এ পড়বে একটা বাচ্চার বয়স 12 বছর সর্বোচ্চ। তখন মনে হয় 12 না 13 বছর। তখন আলটিমেটলি আপনি যখন বাচ্চা হলো তখন 14 বছর বয়স, 14 হয়ে গেছে। চিন্তা করেন অবস্থা। হ্যাঁ, তারপর? তবুও আমি তো খুশি, ভালোই বাচ্চা হবে, তো এটা নিয়ে ভালোই শ্বশুর বাড়ি আছি। আমার শাশুড়ি শুধু এক, আমার শ্বশুর নেই। তো আমি শ্বশুর বাড়ি যখন আমার বাচ্চা কনসেপ্ট করে 4 মাস হয়ে যায়, তখন হচ্ছে আমি একদম কন্টিনিউ শ্বশুর বাড়ি থাকা শুরু করলাম। আচ্ছা। এখন আর বাবার বাড়ি যাওয়াটা খুব কমই যাইতাম। ওই বাচ্চা কনসেপ্ট করার পর কিছু খাইতে পারতাম না, শুধু শুকনো মরিচ আর ভাত খাইতাম, খাইতে পারতাম না। আচ্ছা। 1 বছর পরে আমাদের একটা দোকান হয়, এখানে আমরা চলে আসি। এর মাঝখানে তো ভালোই একটু বুঝতাম না, ভালোই কাটলো। তো যখন আসলাম, তখন আসার পরে এক আপা ছিল, ওই আপা গল্প করতো তার স্বামী স্ত্রীর বিষয় নিয়ে। তো স্বামী স্ত্রীর বিষয় নিয়ে গল্প করে ওটা আমি শুনতাম, শুনতে শুনতে মানে আমার মাথাটা এমন হইলো যে আমি একটু জিজ্ঞেস করি আমার হাজবেন্ডকে যে তাহলে আমাদের বিষয়গুলো কি। আচ্ছা। তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা তো ঠিক না। তো দেখলাম চুপ থাকে, কথা বলে না। এটা সংসার কত বছর হওয়ার পরে? 6 বছর। 6 বছর গেছে, আপনি আসলে কিছুই বুঝতেন না বিষয়টার। এর মধ্যে একটা বাচ্চা চলে এসছে, একটা বিষয় আপনি আপনার প্রতিবেশী কারো কাছ থেকে জেনেছেন, জানার পরে মনে হয়েছে যে আপনার হাজবেন্ডের ভেতরে বা আপনাদের যে কনজুগাল রিলেশনশিপ, মানে আপনাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা 8-10টা স্বাভাবিক সম্পর্কের মতো না। এবং সেই জায়গাটা থেকে আপনি আপনার হাজবেন্ডকে কোশ্চেন করেছেন যে তাহলে এটা কি। তো মানে এটা যদি আপনার কানে না আসতো পাড়ার প্রতিবেশীর কাছ থেকে, তাহলে আলটিমেটলি আপনি জীবনে হয়তো কোনোদিন বুঝতেও পারতেন না যে এটা একটা সমস্যা, মানে আপনাদের মধ্যে যেটা আছে। আমার কাছে তাই মনে হয় যে আমি তো কখনো বুঝতামই না, মনে হয় যে এটা কোনো সমস্যা হতে পারে। তারপর জিজ্ঞেস করার পরে ওনার রিপ্লাই কি ছিল? উনি চুপ থাকতো, সব সময় চুপ, কথাই বলতো না। তো এত টাকা ইনকাম করতো, ওগুলো নিয়ে বাবা মা ভাই বোন নিয়েই চলতো, আমাদের প্রতি এত গুরুত্ব দিত না। আমি আর আমার মেয়েটা নিয়ে যে আমরা বাসা নিয়ে থাকতাম, এখানেও কোনো ই নাই। দেখা যাচ্ছে রাত 12টার পরে বাসায় ফিরতেছে, আসতেছে না বাসায়, 12টার পর ফিরতেছে। তারপরে দেখা যাচ্ছে যে বাজারটা আমাদের যদি কিছু বলতেছি যে একটা কিছু কিনে দাও, একদম না, দিবানি না বলতো না, অবশ্য বলতো দিবানি, কিন্তু ওই দিবানি পর্যন্ত, এরপর আর কখনো দেয়া হতো না, মানে দিচ্ছেই না এরকম। যদি আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড় লাগবে বা বাচ্চার কিছু, দিবানি পরে, এখন তার কি, এখন যাও, এরকম করে বলতো। যে আমি বাজার আনতে গেছি ওর দোকানে, বলতো যাও পরে আসো, এখন না, এরকম করতো। তাই এই একটা আসলো মাথার ভিতর যে এরকম করে, তো যা চলে যাবো এখান থেকে, থাকবো না। তো এটা নিয়ে যখন এখানে আসলাম আমি বাসা নিয়ে, তখন কিন্তু আমার হাজবেন্ড গায়ে হাত তোলা শুরু করলো। আচ্ছা। এখানে আসার পরে ওই যেগুলো নিয়ে চাহিদা বেড়ে গেল, এটা চা সেটা চা, বাজার ঘাট চাওয়া, তখন কিন্তু গায়ে হাত তুলতাম। মাঝে মাঝে এমন হতো যে আমার গায়ে নীল দাগ হয়ে যাইতো। আমার মেয়ে খুব কান্না করতো যে এরকম মানুষকে মারে, মানে ছোট ছিল ওটা, এরকম ডলে দিত, বলতো ব্যথা লাগতেছে আম্মু, ছোট ছিল, নীল হয়ে যাইতো, মানে আমার গাটা দেখা যাইতো যে মার দিছে। এখন কেন দিত সেটাও আমি জানতাম না অনেক সময়, যে একটা বাজারের কথা বললেই এরকম মারে। তো খুব রাগ হইতো যে আমি চলে যাব, বাবার বাড়ি যাইতাম। তো বাবার বাড়ি গেলে আমার মা বলতো যে না, স্বামীর থেকে হলো আসতে হয় না, স্বামী হচ্ছে অনেক জিনিস, স্বামী খুশি না থাকলে ভেস্তে যাওয়া যায় না, বা শান্তি হয় না, মানুষ ভিক্ষে করে খায়, এটা যাও। তো আমি সকালে গেলে বিকালেই আমাকে পৌঁছে দিত যে যাও চলে এখনই। আবার আমি চলে আসতাম এখানে, এরকম কিছুদিন কাটলো। তারপরে যাই হোক, ওই আপার ওই কথা শুনে এখন আমার মাথায় আসলো যে যা, এখন আমি একটা প্রেম করব। আমার মাথায় এরকম আসলো,
আমি আচ্ছা। কিছুতেই ওখান থেকে বেরোতে আপনার হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করলেন তখন আপনার হাজবেন্ড কি বললো? কিছু বলতো না, চুপ থাকতো। আচ্ছা, তখন আপনার মনে হলো যে আপনি একটা প্রেম করবেন। আচ্ছা, আর ওই যে বাজারঘাট সবকিছু সমস্যা মিলে যে এটা কথা বললাম, একবার বললাম যে তাহলে চলো যাই একটু ডাক্তার দেখাই, যদি ডাক্তার বলে যে কখনো সুস্থ হবে না তাহলে আমার কোনো অবজেকশন নাই, আমি কিছু বলবো না। যদি ডাক্তার বলে যে না এটা সুস্থ হবার না, কিন্তু যদি সুস্থ হয় ওষুধ খাইলে তাহলে খাও, যেহেতু টাকা আছে। তার টাকা ছিল, এটা আমার ছিল, মানে আমার ভিতরে এটা অভিযোগ ছিল যে টাকা আছে যেহেতু কিছু টাকা খরচ করো, কিন্তু সে আর নারাজ, কোনো টাকাই সে খরচ করবে না, মানে ডাক্তারই সে দেখাবে না। অর্থাৎ আমি জানছি যে সে ডাক্তার দেখাইয়েই বিয়ে করছে। আচ্ছা, ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখায় বিয়ে করছে। ডাক্তার বলছে যে আপনি দ্রুত বিয়ে করে ফেলেন, না হলে আপনার আরো সমস্যা হবে, যা কখনোই ভালো হওয়া সম্ভব না। ওকে ওকে, যে কারণে সে এরকম বিয়েটা নীরব করেছে। থাকে। এবং আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে যে এইরকম একটা পরিবার, ওনার তো মোটামুটি সম্পদশালী ছিলেন আপনাদের তুলনায়, এবং এত ছোট একটা বাচ্চাকে তার বিয়ে করার প্রশ্নই ওঠে না। আপনার সাথে আপনার হাজবেন্ডের বয়সের পার্থক্য কত? 19 বছর। ক্যান ইউ ইভেন ইমাজিন গাইস, 19 বছরের ছোট একটা বাচ্চাকে, সে ক্লাস 7-এ পড়ুয়া একটা বাচ্চাকে বিয়ে করেছে। সো ইট ওয়াজ এ প্ল্যান, যাতে করে বাচ্চা এই ধরনের সম্পর্কে নাই, বাচ্চা কিছুই বুঝবে না, এবং তার যে ফিজিক্যাল মানে ডেফিসিট বলবো না, ফিজিক্যাল প্রবলেম যেটা আছে সেটা যাতে করে সে না বুঝে। এবং এটা খুব টেকনিক্যালি উনি খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করেছেন। ফরচুনেটলি আর আনফরচুনেটলি যাই বলি না কেন, এই ভদ্রমহিলা সংসার করার 6 বছর 7 বছর পরে গিয়ে সে বুঝতে পেরেছে, তাও অন্যের প্রতিবেশীর কোন এক ভদ্রমহিলার কথা শুনে, মানে তাদের মধ্যে যেসব বিষয় নিয়ে যখন 4-5 জন মহিলা একসঙ্গে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন করতেন, ওই সময়টাতে উনি বুঝতে পারেন যে কি রে, ব্যাপারগুলো তো আমাদের মধ্যে এরকম না। তো সামহাও এটা নিয়ে তার হাজবেন্ডকে যখন তিনি চার্জ করেছেন তখন হাজবেন্ড সাইলেন্স ছিল। শুধু এটাই সমস্যা ছিল না, ওনার কথা অনুযায়ী আরো যে সমস্যাগুলো, সেটা হচ্ছে যে যেভাবে টেক কেয়ার করা উচিত, উনি প্রচুর পয়সা কামাতেন, সেভাবে টেক কেয়ার তিনি করতেন না। আচ্ছা, তারপরে আপনি নিজে থেকে একটা ডিসিশন নিয়ে ফেললেন যে না আমি প্রেম করব। প্রেম তো আসলে করবো এরকম বা করবো এরকম একটা প্ল্যান করে হয় না, এটা মানুষের জীবনে আসে, কিন্তু আপনি প্ল্যান করছিলেন যে না আমার একটা প্রেম করা উচিত। যাই হোক, তারপর মানে আমাকে খুব মারে আর এবং শ্বশুর বাড়ি নিয়ে যায়, যাই হোক একটা কারণে নিয়ে যায় মারে আমাকে। আমরা যেখানে বাসায় ভাড়া থাকি সেখান থেকে আমার শ্বশুর বাড়ি আমাকে নিয়ে যাওয়া হয় ডাইকে, নিয়ে যায় ওখানে যায় আমাকে আমার ভাসুর বলে যে এই কথাটা কে বলছে তোমাকে, সেটা বলে একটা কথা ছিল, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না দেখে ওরা ওই ভাসুর দাঁড়ায় থাকে এবং আমার হাজবেন্ড আমাকে খুব মারে। তো মারলে ওই দিন আমাকে যখন নিয়ে আসে আমাদের বাসার থেকে, সেদিন আমার বাচ্চা দুইটা আমার বাসায় ছিল এবং আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি পথেই ভাবতেছিলাম যে আমার কপালে আজকে কষ্ট আছে, কিন্তু যদি এরকম কিছু হয় বিনা অপরাধে আমাকে যদি মারে তাহলে আমি আর এই দুটা নাম থাকবে না। আমার হাজবেন্ড আর আমার নামটা মনে মনে ভাবে বললাম যে এই দুটা নাম পাশাপাশি থাকবে না, এর সাথে এই নাম দুইটা ডিলেট হয়ে যাবে, কিন্তু একটা নাম পাশাপাশি বসবে। তো যাই হোক ওখানে যে এরকম কিছুই ঘটলো। তারপরে তো আইসে ভাবতে শুরু করলাম যে আমি এমন একটা ছেলের সাথে রিলেশন করব যে সে গুন্ডা হবে, মানে যাতে করে আপনি প্রতিশোধ নিতে পারেন। হ্যাঁ, আমি প্রতিশোধ বলতে আমি যদি বলি যে ওকে মাইরে ফেলো, যাতে মাইরে ফেলে আমাকে নিয়ে যাইতে পারে, মানে সে খুব ক্ষমতাশালী হোক, এরকম ভাবতাম যে আমি যা বলবো সে তাই শুনবে। আমাকে নিয়ে গেলে আমার হাজবেন্ডরা তো অনেক প্রভাবশালী, মানে ক্ষমতার দিক দিয়ে টাকার দিক দিয়ে না থাকলেও যাতে এইটা সে ট্যাকেল দিতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি সবসময় যে কথাটা বলি আপনাদেরকে সেটা হলো প্রত্যেকটা অপরাধ কিংবা ভুলের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে, এবং এই কারণ ছাড়া কখনোই ভুল বা অপরাধের জন্ম হয় না। যেমন ধরুন ভদ্রমহিলা এখন গল্পের যে জায়গাটিতে আছে সেই জায়গাটি থেকে যদি একটা টার্ন নেয় এরকম ভাবে যে না একসময় সে এরকম একটা সম্পর্ক করলো এবং তার হাজবেন্ডকে মেরে ফেললো। আমরা গণমাধ্যমে, পত্রপত্রিকায়, মিডিয়াতে যেসব জিনিস আমরা দেখি যে একটা ঘটনা একেবারে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন সেটা চলে আসে। যেমন ধরেন কিছুদিন আগে এরকম একটা খবর আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একজন ভদ্রমহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, এবং সে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে জবানবন্দি দিয়েছে যে সে তার হাজবেন্ডকে ঠান্ডা মাথায় খুন করেছে, খুন করে ওয়ার্ড্রয়ারে রেখে দিয়েছিল 6 দিন বা 7 দিন। এখন এইটা ডিরেক্টলি যখন একটা পত্রপত্রিকা বা মিডিয়াতে চলে আসে তখন আপনি শুধু এটুকুই জানেন কি করেছে, মহিলাটা তার হাজবেন্ডকে খুন করেছে এবং মহিলা দেখা যাচ্ছে কানতে কানতে সেটা সে একটা স্টেটমেন্ট দিচ্ছে কি যে আমি আমার হাজবেন্ডকে খুন করেছি, খুন করে তাকে একেবারে ড্রয়ারে রেখে আমি অফিসে করেছি। ভদ্রমহিলা গার্মেন্টসে কাজ করে, অফিস করে এসে 2 দিন যাচ্ছে অফিস করেছে, তারপরে গিয়ে এসে ধরা পড়েছে। তো আপনি তখন মহিলাটাকে কি ভাববেন? নিঃসন্দেহে খারাপ ভাবেন। ইনফ্যাক্ট এটা খারাপ কাজ, ভয়ঙ্করতম খারাপ কাজ, অপরাধ করেছে সে, শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু যখন আপনি স্টোরিতে যাবেন, বিহাইন্ড দ্য স্টোরিতে যাবেন, আপনি হয়তো এই যে এইরকম যদি একটা স্টোরি থাকে যে গায়ে হাত তুলেছে, 6-7 বছর ক্লাস 6-7 পড়া অবস্থায় তাকে বিয়ে করেছে এবং বিয়ে করে তাকে 6-7 বছর ফিজিক্যালি টর্চার করেছে, এবং এক পর্যায়ে গিয়ে যখন সবকিছু সে জানতে পেরেছে তখন আলটিমেটলি তাকে কিভাবে দমানো যায় সেজন্য পাশবিক নির্যাতন করছে,
এবং তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সো আমি সবসময় বলি যে রেজাল্ট দেখে কখনোই উত্তেজিত হওয়া উচিত না, বা একটা ডিসিশন নিয়ে ফেলা উচিত না যাতে করে আরেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় বিহাইন্ড দ্য স্টোরিতে যাওয়া উচিত, আমি মনে করি এটা। হ্যাঁ, ডেফিনেটলি আইন নিজের হাতে তুলে নিলে তো সেক্ষেত্রে নিজের শাস্তি পেতেই হবে, এবং সেক্ষেত্রে কেউই রেহাই পায় না। যাই হোক, বলেন তারপর কি হলো? এগুলো ভাবতেছি, মানে ভাবতে তো আর সময় লাগবে, সম্পর্ক হইতেও তো সময় লাগে, এরকম তো খুব প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ মানে আমার এখান থেকে বেরোইতে হবে, এটাই ছিল যে আমি তো আমার বাবা মার কাছে যাচ্ছি। আচ্ছা। ওরা তো ওই যে আমার হাজবেন্ডের টাকায় কিন্তু আমার বাবার বাড়ি চলছে। এখানে আর একটু বলি যে আমার যেই 3টা ভাই, এরা তো বড় হয়ে গেল আস্তে আস্তে। তো ওই যে আমার বাবা তো কাজ করে না কিছু, তো আমার হাজবেন্ড আবার আমার মাকে খুব হাত করছে, মানে এখান থেকে কিছু টাকা পয়সা ওখানে দেয়, যেটা একটু সংসার চলে, হয়তো মাসে 2-3 হাজার বা 5 হাজার টাকা দিলো, দিয়ে তাদের একটু চলতেছে। এই জন্য হচ্ছে আমার হাজবেন্ডের সাপোর্ট নিত। আচ্ছা, মানে আপনার সাপোর্ট নিত না? আপনার না, কখনোই আমার সাপোর্ট তো তারা কখনো নেয়নি বা নেয় না। সব সময় বলে যে ও ভালো মেয়ে না, ও ভালো না, ও ভালো না, এরকম করে বলে। পরে এসে দেখা যাচ্ছে আমার আবার একটা বাচ্চা কনসেপ্ট করলো, তো সেখানে আমার একটা ছেলে হয়। আচ্ছা। তো ছেলে হওয়ার পরে আমার হাজবেন্ড আবার এই সময়, ছেলের যখন 5-7 মাস বয়স, তো তখন আমার হাজবেন্ড আবার পাগল হয়ে যায়, মানে ব্রেন শর্ট হয়ে যায় ওর। আচ্ছা। তো 9 মাস থাকে একটানা এইভাবে পাগল অবস্থায়। তো আমি ছোট বাচ্চা নিয়ে ওনাকে খুব কষ্ট করে সুস্থ করে তুলি, 9 মাস পর্যন্ত লাগে। উনি তখন হচ্ছে পুলিশ দেখলে ভয় পাইতো বা আর্মি দেখলে ভয় পাইতো। এটা যাই হোক, এরকম করে আমি সুস্থ করে আবার দোকানে ফিরাই আনি। ওখানে আমি খুব শক্তভাবে দাঁড়াই। তখন থেকে আমি একটু বাইরে বেরোনো শুরু হয়ে গেল, রাস্তাঘাটে, বাজার টাজারে। আর আমার ছেলেটা দেখার পরে আমার হাজবেন্ড আবার একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা। তখন ছেলে হওয়ার পরে খুব বাজার টাজার আর কষ্ট টষ্ট দিত না, খাওয়া দাওয়ার তখন থেকে যে বাজারটা চাইলেই দিত, ওগুলো খুবই করতো, টেক কেয়ার করা শুরু করলো। তখন আবার একটু হলো, কিন্তু আমার মনের ভিতর ওটাই হয় যে আমি ভালো একটা ছেলে পেলে সম্পর্ক করে এখান থেকে চলে যাব। এটা কিন্তু আমি ভুলিনি, মনে মনে রাইখেই দিছি। তো এইভাবে আরো কিছুদিন চলে যায়, যার পরে আমার হাজবেন্ডও সুস্থ হইলো। আর আমারও আবার একটা টিউমার হয় পেটে, সেটার অপারেশন হয়, আমিও সুস্থ হই। যাই হোক, আমার ছেলে মেয়ে দুইজনই মানে লেখাপড়া, মানে ছেলের বয়স 3 বছর হয়ে যায়, লেখাপড়া করানোর মতো সময় এসে যায়। তো মেয়ে হচ্ছে তখন 3তে পড়ে মনে হয় মেয়েটা। তখন আমাদের এই বাসার পাশে এক বাসায় একটা ছেলে আসে। আচ্ছা। ছেলেটা হাফেজ 30 পাড়ার, আর এসএসসি পরীক্ষা দেবে বোধ হয় তখন। তো আসে ও পড়াতো, আরবি পড়াতো, পাশে আর 2-3টা বাচ্চাকে পড়াতো। তাই ওই ভাবি আমাকে একদিন ডাইকে বললো যে, ভাবি আপনার মেয়েকে পড়াবেন? তো তার ছেলে আরবি পড়ায়, তো কোরআন শরীফটা তাড়াতাড়ি শিখে যাবে, তো পড়ান। বললাম আচ্ছা ঠিক আছে, কখন পড়ায়? বিকালে। বললাম ঠিক আছে, কালকে থেকে পড়বে। তা ও বলে দিল ছেলেটাকে, আর আমার মেয়েটাকেও আমি দিয়ে আসলাম। আচ্ছা। তো মেয়ে পড়তে যায় দেখে ছেলেও বলে যে আমিও যাব, ও পড়তে যায়। একদিন ওই ছেলে নাক ধরে হচ্ছে টান দিছে এরকম। আচ্ছা। ওই ছেলেটা যে পড়ায়, টান দিলে নাকটা মনে হচ্ছে ভেঙে গেছে এরকম। তো আমি পরের দিন দেখে বললাম নাকে কি হয়েছে? তা বললো কি, হুজুর আমার নাক ধরে টান দিছে, তাই এরকম হয়ে গেছে। তা আমি তখন হচ্ছে যাই বলি যে আপনি যে নাকটা ধরে এরকম টান দিলেন, দেখেন তো কি হয়েছে। আমি তো বুঝতে পারিনি, ওর ওরকম ফর্সা মানুষ, সেই জন্য ও নাকটা এরকম লাল হয়ে গেছে। আচ্ছা। এই প্রথমই কথা। তারপরে যাই হোক, ও ওখানে পড়াচ্ছে। ওই ভাবির হাজবেন্ড হচ্ছে চাকরি করে, দুপুরি বাসায় আসে, তো 4-5টা বাচ্চা চিল্লাচিল্লি, ইনার একটু ডিস্টার্ব হয়। তা আমাকে একদিন বললো যে, ভাবি আপনাদের ঘর তো ফাঁকা থাকে, কেউ থাকে না, তা আপনার ঘরে যদি ও পড়ায় তাহলে একটু ভালো হয়। আপনার ভাই তো এসে একটু দুপুরে ঘুমাইতে পারে না, শুইতে পারে না, ওরা বাচ্চারা পড়ে, অত 4-5টা বাচ্চা চিল্লাচিল্লি। আমি বললাম ঠিক আছে, কোরআন শরীফ পড়বে তো পড়াক। তো আমাদের বাসায় নিয়ে আসলাম, যে আমাদের বাসায় বসে বসে পড়াতো। তখন তো ওই ছেলেটা হচ্ছে যেহেতু হাফেজ, তো 18-19 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তো একেবারে ছোট না যে 14-15 বছরে এসএসসি দিচ্ছে, তা না, 18-19 বছরই বয়স তখন। তো আমরা আবার মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাইতাম, কাছাকাছি যেহেতু শ্বশুর বাড়ি। তো ছেলেটা ওই অনেক দূর থেকে আসতো পড়াইতে, আমাদের ঘরে তালা দেয়া দেখে আবার ফিরে যাইতো। তা একদিন বললো যে, আপনি তো থাকেন না বাসায়, তো ফোন নম্বরটা দিয়ে যান অথবা আমারটা নিয়ে যান, যা হইলে বললে আমি আর আসবো না আপনাদের এখানে।
আগের থেকে বললেন যে আমরা বাসায় থাকবো না, তাহলে চলে গেলাম, আসলাম না। কিন্তু আমি আইসে এত দূর হাইটে ফিরে যাই তালা দিয়া দেখে, বললাম ঠিকই তো, এরকম তো ভালো হয়, বলে দিলাম যে আইসেন না, আজকে আমরা বাসায় থাকবো না। তখন হচ্ছে ফোন নম্বরটা নেওয়া হলো। আচ্ছা, তো তখন আমার ছেলের বয়স তো 3 বছর হয়ে গেছে, ছেলে স্কুলে দিব এরকম টাইম। তা একদিন আমাদের ওইখানে খুব বড় সড়ো মেলা হয়, সেই মেলার জন্য আমরা যাচ্ছিলাম, কিন্তু আমি আর যাইতে যাইতে যেটা ফোন দিব মনে ছিল না। আচ্ছা, তো আমি যাইয়ে সন্ধ্যার সময় ফোনটা দেই নাম্বারে যে হুজুর আমরা তো চলে আসছি, মনে নেই আপনাকে বলে আসতি, আমরা তো 2-3 দিন থাকবো। তা বললো আমি তো দুপুরে গেছিলাম, আপনাদের তালা দিয়া দেখছি। বলছি হ্যাঁ আমার মনে ছিল না, আপনাকে একটু বলে আসবো। ওকে। তারপরের দিন 10টার দিকে আবার ফোন দিয়েছে ছেলেটার, বলতেছে যে আপনারা কখন আসবেন। বললাম আজকে তো আসবো না, আবার 4-5 মিনিটের মতো কথা হইলো। আবার বিকালে ফোন দিচ্ছে, কেন আসবেন না, চলে আসেন। বললাম না আজকে তো বিকাল হয়ে গেছে, আজকে আসবো না, কালকে আসবো। তো পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠলেই ফোন দিছে যে এখনই চলে আইসেন কিন্তু। তো আমরা তো সেদিন চলেই আসবো। আসার পর এরকম ফোনে কথা বলাটা আস্তে আস্তে শুরু হলো এই ছেলেটার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, কথা বলতে বলতে তো এই ফোন দেয়, আমাদের বাসায়ও তো 2-3 ঘন্টা থাকে পড়ায়, টাইমটা দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকে। আবার বিকালে চলে যাচ্ছে, যাওয়ার পর আবার ফোন দিচ্ছে, কি করতেছেন। দিতাম যে কি ব্যাপার ফোন, তো কথা বললে কি হয় এরকম। যাই হোক আস্তে আস্তে আগালাম যে ঠিক আছে, তো একটু দুষ্টামি করি, কথা বলতেছে যখন। কিন্তু আমার মনের ভিতর আছে যে আমি তো এরকম ছেলের সাথে কথা বলবো না, ফাজলেমি করি, ফোন যেহেতু দিচ্ছে একটু কথা বলি। কিন্তু আমি যখন এরকম ছেলে পাবো যে গুন্ডা মস্তান টাইপের, তখন আমি তার সাথে রিলেশন করব, যাই হোক এরকম পলাবো। তো এর সাথে কথা বলতেছি বলি, তো 1 মাস পর বাদ দিয়ে দেবো, এরকম মনে হইলো তখন যে 1 মাস পর বাদ দিয়ে দেবো কথা বলা। তো আমি 1 মাস কথা বললাম, রেগুলার প্রতিদিন কথা হইতো, সন্ধ্যার পর 1-1.5 ঘন্টা, তারপরে দিনে 2-3 বার। কি বলতেন 1-1.5 ঘন্টা একটা অচেনা অপরিচিত মানুষ? জানি না কি কথা হইতো, এরকম 1-1.5 ঘন্টা কথা হইতো। যাই হোক 1 মাস পর যখন ভাবলাম যে এটা তো ভালো না, যেহেতু আমি বিবাহিত, আমি বললাম যে আমি তো বিবাহিত আর তুমি ছোট মানুষ, এটা ঠিক না। আপনার চেয়ে ছোট ছিল বয়সে? হ্যাঁ আমার থেকে একটু ছোট ছিল। একটু বলতে কত বছরের ছোট? 6 বছরের। 6 বছর, এটা একটু না ভালোই ছোট। হ্যাঁ। তারপরে বললাম যে না কথা বলো না, তুমি ছোট মানুষ আর আমি তো বিবাহিত, যাই হোক কথা বলার দরকার নাই। কিন্তু সে বলল যে না, কথা না বললে বাঁচবো না, তো মরে যাব। ওকে। সে জানতো যে আপনি তার চেয়ে বয়সে বড়? হ্যাঁ, বাচ্চা 2টা আমাদের বাসায় আসতো, পড়াইতো তো। না ঠিক আছে, কিন্তু বয়সে বড়টা তো জানতো। তারপরে তো বললাম না এটা কি বলো, এরকম কি সম্ভব নাকি কথা বলা। ওকে আপনি করে বলতো? হ্যাঁ তখন আপনি করে বলতো। হ্যাঁ। 3 মাস যখন কথা বলা হয়, 3 মাস পরে তা মানে কি আমাদের ফান করতেন, ফাজলামো করতেন? মানে কথার মধ্যে ফাজলামো করা, এই যে ও যে বললো না বললে মরে যাবো মুখ টমুক, এগুলো কি ফান করে বলেছে, মজা করেছে? না, কখনো এরকম মজা করে বলেনি। ঘুমের ট্যাবলেট খাবো এটা সেটা সিরিয়াসলি বলতো। আরে আপনি কি তাকে কোনো প্রকার লাই দিয়েছিলেন, মানে সুযোগ দিচ্ছিলেন যে কোনোভাবেই হোক আপনার প্রতি এরকম কোনো সুযোগ কি দিচ্ছিলেন? এরকম বুঝিনি এরকম সুযোগ, কিন্তু ভালো লাগতো। আচ্ছা, কথা বলতে ভালো লাগতো, ঠিক আছে, বলেন। দেখতেও ভালো লাগতো। ওকে। এবং আপনার যে ভালো লাগতো এটা কি ও বুঝতো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে, ও ওর জায়গা থেকে যেভাবে ফলিং হওয়ার কথা সেভাবেই হয়েছে। তারপর 3 মাস পর কথা বলার, আমাদের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, গানের অনুষ্ঠান, ঢাকা থেকে অনেক শিল্পী টিল্পী গেছিল। অবশ্য সেদিন প্রথম বলল যে এখানে যাওয়া যাবে না, যেহেতু ও হুজুর, মানে ও তো হাফেজ ছিল 30 পাড়ার। তো আমি একটু যেহেতু এরকম সাজুগুজু করতাম, এগুলো থেকে শুরু করলো যে না এরকম সাজা যাবে না, বোরখা পরে চলতে হবে বা মুখ টুক ঢাকতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। তো নামাজে ফুল ফিট চলে আসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া। তো পর্দা করতে হবে, পর্দার জন্য খুবই দিল যে পর্দা করতে হবে, মুখ খুলে কারো সামনে যাওয়া যাবে না কোনো ছেলে মানুষের, আর ওইখানে গানে তো যাওয়াই যাবে না এবং বাচ্চাদেরও যাইতে দেওয়া যাবে না। বললাম ছোট বাচ্চা, এত বড় অনুষ্ঠান, সবাই তো চলে যাচ্ছে, নিয়ে যাক। তা পাশের এক ভাবি এসে বললো যে ভাবি যাবেন না? বললাম যাবো তো, আমি তো একটু কাজ করব, তো যাবো একটু পরে, আপনি বাবুদের নিয়ে যান। তা ওই ভাবি দুজনেই নিয়ে গেল, ছেলে এবং মেয়েকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা ওইখানে দেখতেছে অনুষ্ঠান, কিন্তু ও ছেলেটা আমাদের বাসায় আসলো তো দেখার জন্য যে আমি গেছি কিনা। কোন ছেলেটা? যে ছেলেটা পড়ায়? হ্যাঁ, যে ছেলেটা পড়ায়, ও ছেলেটা আমাদের বাসায় আসলো। আসার পরে দেখলো যে আমি কাজ করতেছি, যাইনি।
তো আমাদের ঘরে আসলো, তখন ওই পাড়ার মানে কেউই বাচ্ছিল না, সবাই গেছিল, শুধু আমি যাইনি। মানে মোটামুটি পাড়া ফাঁকা, ঘর ফাঁকা। আপনার হাজবেন্ড দিনের বেলা কোথায় থাকতো? দোকানে, দোকানে বিজনেসের কাজে ব্যস্ত থাকতো। হ্যাঁ, আমাদের দোকান আছে, তো সকাল 8টায় চলে যায় আর রাত 11টায় আসে। এর মাঝখানে কোনো খোঁজ খবর নাই? না, আসতো না। এটা কি আপনার এই যে ছেলেটা পড়াতো বাড়িতে, এও জানতো বিষয়টা? হ্যাঁ। তারপরে আসলো, বসলো, তো কথা বলতেছিলাম আমরা ঘরের ভিতরেই। তো প্রথম জড়াই ধরলাম আমি, মানে বসে আছে এমনি, যাই জড়াই ধরলাম 3 মাস পর কথা বলার। তারপরে তো ও মাথা নিচু করে বসে আছে, ভয় পাচ্ছিলাম আমিও। তারপরে ও বলল যে ঠিক আছে, তুমি যাবা না ওখানে গান শুনতে, ওটা ভালো জিনিস না, তুমি থাকো, তাহলে আমি চলে যাই। তো চলে গেল। চলে যাওয়ার পরে এরকম তো 1 বছর কথা হইলো আমাদের। এইরকম বাসায় যাওয়া আসা? হ্যাঁ, তো প্রতিদিন আসে ও পড়াইতে, ওটাই। তাই ছাড়া এমনি হয়তো কখনো আসলে আমি শুয়ে আছি, হয়তো আমার পায়ে হাত দিল, পাটা একটু হাত দিল, এরকম হয়তো আমার মাথায় হাত দিল বা আমার চুলে একটু হাত দিল, এরকমই হাত দিত। মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আপনারা কি দুজনকে ভালোবেসে ফেললেন, নাকি এটা অন্য কোনো ধরনের সম্পর্ক ছিল? না, দুজনকে ভালোবাসিয়ে ফেললাম। মানে এরকম হইলো যে আমি তো কান্না করতাম আর বলতাম যে এরকম এরকম, আমি তো ভাবছি যে আমি এরকম একটা ছেলেকে ভালোবাসবো, আমি তো থাকবো না এখানে। তা ও বলতো যে ঠিক আছে, আমি তোমাকে ওখান থেকে নিয়ে যাব, আর রাখবো না ওখানে, মানে আমার একটু সময় দাও, আমি নিয়ে যাব। এরকমই কথা চলতো। মানে আপনার এই অতীত জীবন সম্পর্কে বা আপনার সংসার জীবন সম্পর্কে আপনি তাকে বলতেন, শেয়ার করতেন? বলতাম। তারপরে তো এরকম 1 বছর কথা হলো, ও ম্যাট্রিক পাশ করলো। এখন ওদের বাসার থেকে তো ওকে বলে যে চাকরি বাকরি করো, তো বসে থাকা যাবে না। তো একবার ঢাকায় আসতো, কান্নাকাটি করতো, আমি থাকতে পারি না, তোমাকে থুয়ে থাকতে পারি না, এরকম বলতো। তারপরে যখন এরকম কিছু হয়, তখন আমি কখনো তো কোনো ছেলের সাথে এইভাবে মিশিনি। আমার ক্লাস 7 থেকে বিয়ে হয়ে যায়, আমি তো আমার হাজবেন্ডের সাথেই থাকতাম একসাথে এখানে বাসায়। তো এরকম কিছুর পরে আমি ভাবলাম যে এরকম আবার পৃথিবীতে কিছু আছে, এত সুন্দর মানুষ হইতে পারে, এত ভালো লাগা থাকতে পারে, বা এত মানুষকে এত ভালোবাসতে পারে, এরকম আরো বেশি কনফিডেন্সের সাথে হয়ে গেলাম যে না, এটাই তো সবকিছু, এরকমই তো সব, এটা কি। তো আমি তখন মনে মনে ভাবলাম যে যাই হোক, ধরেই রাখবো সারা জীবন, কখনোই আর ছাড়ে যাব না। তো অনেক কান্নাকাটি করলাম, কথা বললাম, বললো যে চিন্তা করো না, আমি শুধুই তোমার, অন্য কারো না। আবার কথাবার্তা বলা শুরু, কথা বলতে বলতে এরকম তো মনে করেন 3 বছর হয়ে যায়। 3 বছর পর একটা বিয়ের অনুষ্ঠান থাকে, ও যায় সেখানে। যাওয়ার পরে বলে যে আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে আসছি, ফোন দিয়ে, তুমি কি এখানে আসবা? তো বললাম ঠিক আছে, আমি রান্না টান্না করি, তারপর রেডি হইলে তুমি নিয়ে যাও। তারপর আমি রান্না শেষ করে আমি তো আমার বাচ্চাদের রাইখে সবকিছু বুঝাই দিয়ে তো বললাম যে ঠিক আছে তোমরা থাকো, আমি যাবো আর আসবো। আমাকে মোটরসাইকেলে নিয়ে যায়। নিয়ে গেলে আমার হাজবেন্ড বাসায় আসে 12টার দিকে, আমি মনে হয় 11টার দিক বেরোই, বা 10:30 11টা এরকম বাজে। তো 12টা বা 12:30টায় আমার হাজবেন্ড বাসায় আসে। তখন আইসে মানে আমাকে দেখে না, ওদের দুজনকে দেখে যে ওরা দুজন বাসায় একা আছে, আমি নেই। তো তখনই ওই ছেলেটাদের, আপনার 2 বাচ্চাকে দেখে। হ্যাঁ, তখনই ওই ছেলেটাদের বাসায় যায়, মানে কিছুই জানে না বা কোনো কিছুই না, কিন্তু আমাকে দেখতো আশেপাশের মানুষ, যে আমি ফোনে সারাক্ষণ কথা বলতাম, যে খালা টালা যাদের বলতাম, ভাবি টাবি, ওরা বলতো তোর তো কান নষ্ট হয়ে যাবে, তুই ফোনে কথা বলিস এইভাবে, তোর কান নষ্ট হয়ে যাবে। তো ওইটা বুঝতো যে আমি ফোনে কারোর সাথে কথা বলি। কিন্তু আমার হাজবেন্ড একবারে ডাইরেক্ট ওদের বাসায় যায় বলে যে আপনার ছেলে আমার বউ নিয়ে চলে গেছে, আরো 10 লক্ষ টাকা নিয়ে গেছে, আমার বউ নিয়ে আসেন, আমার 2টা বাচ্চা রাইখে নিয়ে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এই ছেলেকে নিয়ে আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? আপনার হাজবেন্ডের কোনো কিছু কথাবার্তা হয়নি? কোনো হাজবেন্ড বললেন মানে কারোরই কোনো কথাই হয় নাই। আপনার হাজবেন্ড এই ছেলেটাকে সন্দেহ করে, এরকম কোন আচরণ দেখিয়েছে? না, ও তো কখনো দেখেইনি যে ও কখন বাসায় আসে আর কখন যায়। আপনার বাড়ির আশেপাশে কেউ কি সন্দেহ করতো এই ছেলেটাকে নিয়ে? এই ছেলেটাকে নিয়ে সন্দেহ করতো, যে ফোনে কথা বলতাম, এটাই সন্দেহ করতো যে ফোনে কথা বলে। ফোনে কার সঙ্গে কথা বলে সেটা কি জানতো? সেটা কেউ জানতো না। তারপরে ধাম করে গিয়ে সে ওই বাড়িতে গিয়ে বলে যে আপনার ছেলে নিয়ে চলে গেছে। এখন হ্যাঁ, ও ওদের বাড়ি গেছে, যাইয়ে ওর বোন আছে। বাড়ি কতদূর ছিল আপনাদের এখান থেকে? আমাদের থেকে অল্প একটু দূর, কতটুকু বলবো, 7 কিলো।
হাফ হাফ কিলো? কিলোর থেকেও কম। আচ্ছা, হেঁটে যাওয়া গেলে কতক্ষণ লাগে? 5 টাকা রিক্সা ভাড়া বা Okay, ভ্যান ভাড়া 5 ঠিক টাকা, আছে, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি একদম। তো যাই বলে, আর আমি তো সত্যি সত্যি ওর কাছেই ছিলাম, যেহেতু ওই বিয়ের অনুষ্ঠানে। তা ওর বোন হচ্ছে ফোন দিয়ে ওকে বলে যে তুই যে ওকে নিয়ে গেছিস, এখানে তোর হাজবেন্ডটাই সেই দেখ কি করতেছে, ও যদি তোর কাছে থাকে তাহলে ওকে পৌঁছে দি তাড়াতাড়ি, না হলে কিন্তু ঝামেলা করবে। ওই যে ক্ষমতা, সেই ক্ষমতা দেখাচ্ছে। ও আমাকে মোটর সাইকেলে আমার মামা বাড়ি দিয়ে আসে, আমাকে প্রশ্ন করতে থাকে যে আমি কোথায় তোমাকে দিলে ব্যাপারটা ঠান্ডা হবে। তো আমি ভাবলাম যে তাহলে আমার মামা বাড়ি যদি তুমি দিয়ে যাও, তাহলে আমি বলবো যে আমি তো মামা বাড়ি আসছিলাম, তাহলে হয়তো ব্যাপারটা একটু মেনটেন হবে। তো আসলাম মামা বাড়ি দিয়ে, ও মোটরসাইকেল টান দিয়ে তো আমাদের বাসার এখানে আইসে আমার হাজবেন্ডের দোকানেই সরাসরি আসছে, আইসে কথা বলছে, আপনি এরকম যাই বলছেন, আপনি আমি ওকে নিয়ে গেছি, কই আমি তো নিয়ে জানি, আমি তো বাসায়, আর আপনার ওয়াইফ কোথায় গেছে আপনি খুঁজে দেখেন, এরকম কিছু বলতেছিল। তখন হচ্ছে আমাদের রিলেশন 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি যে মামা বাড়ি আমাকে নামাই দিল, ও বাড়িও খোঁজ অনেক হয়ে গেছে, ফোনে তো সবার কাছে জানাজানি হয়ে গেছে, আমাকে পাওয়া যাচ্ছে না, চলে গেছি আমি এরকম। তা ওই মামিরে বললাম, আমার মামিরে, যে মামি এরকম তো করছে, তাহলে আমাকে কিভাবে পৌঁছে দিয়ে আসবেন, আসেন, আমার তো ভয় করতেছে। তারপর বললো তুই সত্যি কথা বলতো, তুই কোথায় ছিলি? তা আমি সত্যি বললাম যে ওর সাথেই ছিলাম, ওই ছেলেটার সাথে ছিলাম, এরকম একটা ছেলের সাথে কথা বলি, ছেলেটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আর আমি কিন্তু ওর সাথে চলে যাব। ওই মামিকে বললাম আমি কিন্তু ওকে বিয়ে করব, এটা একটু সময় লাগবে ওর চাকরির জন্য, তাই তুমি আমাকে যেভাবে পারো ঘরে দিয়ে আসো। তখন মামির কাছে ডিসক্লোজ করলেন? হ্যাঁ হ্যাঁ বললাম। তো ওই মামি আমার একটা মামাতো ভাইকে ডাইকে বললো যে এই ঘটনা। তা ওই মামাতো ভাই বললো যে তাহলে ছেলেটাকে ডাকতো, তোকে দিয়ে আসার আগে ছেলেটাকে দেখি, যে আসলে ছেলেটা তোর কথা মতো যদি সুন্দর হয়, ভালো হয় ছেলেটা, তাহলে আমরাই তোর এর থেকে বের করব, মানে এখানে ডিভোর্স আর ওইখানে বিয়ে দিয়ে দেবো, এরকম কথা হলো। আমি ফোন দেওয়ার সাথে ও আবার চলে আসলো আমার মামা বাড়িতে। তা আসার পর বলল যে কেন আসবো? তা আমি বললাম যে তোমাকে দেখতে চাচ্ছে, যদি কথাটা যেহেতু এরকম হয়েছে যে চলে গেছে, তাহলে ওরা যদি দেখে তোমাকে ভালো লাগে, তা বলছে তাহলে এখানে এরকম কিছু হবে যে ওখান থেকে ডিভোর্স, আর এখানে আমার 2-3 মাস অপেক্ষা করার পর তোমার সাথে আমার বিয়ে হবে, ওরা বলতেছে। তা ও রাজি হলো, ও চলে গেল ওখানে। কি করতো তখন? ও তখন কিছু করতো না। বয়স কত তখন ছিল ওর? এসএসসি পাস করছে মাত্র, 19। চিন্তা করেন অবস্থা। ওকে, তারপরে ও যাওয়ার পরে মানে আমার ছোট ভাই ওই আমার মামার বাড়িতে একটা মোটরসাইকেল নিয়ে গেছে। ও যাওয়ার পরে কথা হলো, আমার মামার সাথে কথা হলো, বললো যে পছন্দ করো? তা বললো যে হ্যাঁ। তাহলে কি করবা? বললো যে আপনি যেটা বলেন। মামা বললো তাই কি করবো, আমি কি বলবো তোমারে, ও তো একজনের বউ। তা বললো ঠিক আছে, ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন, তারপরে এটা মিউচুয়াল হলে আমি ওকে বিয়ে করব, নিয়ে যাব এখান থেকে, আপনার টেনশন নাই। তারপরে ওইভাবে কথা সেটেল হয়ে ওকে বললো যে তাহলে ঠিক আছে, আমি ওকে উঠাই দিয়ে আসি বাসে। পাশেই রাস্তা, হাইওয়ে নিয়ে গেছে, কিন্তু আমাকে ফোন দিয়ে বলতেছে এখানে কিছু লোক আমাকে আটকে রাখছে, তুমি একটু আসো। তো আমি, ছেলেটা আমাকে ফোন দিয়ে বললো যে আমাকে তো এখানে আটকে রাখছে, তুমি একটু আসো, দেখো আমাকে তো বাসে উঠতে দিচ্ছে না, আমাকে যাইতেই দিচ্ছে না। এখন বলে তোমার হাজবেন্ড কাকে কাকে নিয়ে আসতেছে, এখানে তো ঝামেলা। তো আমি দৌড়ে গেলাম, আমার মামি, ওই মামিটাও গেল সাথে, দুজনে দৌড়াই গেলাম। যাই দেখলাম যে আমার ছোট ভাই, মানে আমার ছোট ভাই আপন ছোট ভাই ওখানে দাঁড়ায় আছে, অনেক লোকজন, মানে বিশৃঙ্খল খুবই, কি হচ্ছে, ওকে মারতে যাচ্ছে, তুই একজনের বউকে নিয়ে আসছিস হ্যান ত্যান। তাও বলতেছে না আমি তো নিয়ে আসিনি, আমাকে তো ডাইকে আনা হয়েছে, এরকম বলতেছে। ও যাই হোক, পরে আমি যাই দেখলাম যে খুব চিল্লাচিল্লি হচ্ছে। তা আমি আমার ওই ছোট ভাইয়ের 2 পা জড়ায় ধরলাম, বললাম যে ভাই সাইরে দে, ওকে চলে যাইতে দে, তারপর যা বলিস আমাকে বলিস, বা এইভাবে বলিস যে তোর ভাইয়া যদি আসে তুই বলতে পারবি যে আমার বোনের নামে এরকম একটা মিথ্যে অপবাদ দিচ্ছেন, কেউ তো ছিল না, নিয়ে যান আপনি, এইভাবে দিয়ে দিস, আমি আর জীবনে কখনো কথাও বলবো না ওর সাথে। কিন্তু ওরা তা শুনলো না। আমি বললাম যে সাইরে দে, আমি আর কথা বলবো না, যা তোদেরকে তোরা যেভাবে বলিস সেভাবে হবে, কিন্তু ওকে যাইতে দে। দিল না, যেতে দিল না, ওরা আটকেই রাখলো। রাখার পরে তখন আমার ফোনটা কাইরে নিয়ে গেল, বাড়ির পর নিয়ে আসলো। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার যে ছেলেটার সঙ্গে সম্পর্ক, ও তো আপনার হাজবেন্ডের দোকানে গিয়ে দেখা করে আসছে অলরেডি, তারপরে যে আবার আমি ফোন দিয়ে আনছি। আচ্ছা, ওই একই দিনে ঘটনাগুলো ঘটে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি ফোন দিয়ে আনার পথে এটা আপনার ভাইয়ের হাতে পড়লো কিভাবে ওই ছেলেটা? জানি না, ওই আমার মামাতো ভাই বললো যে আমি ওকে আগাই দিয়ে আসি, উঠাই দিয়ে আসি, বাচ্চা ও তো চিনবে না। ও এখানে এসে আপনার সঙ্গে দেখাও করেছে? হ্যাঁ, দেখা করে যে কথা হয়েছে, কথা হয়ে তারপরে চলে গেছে, যাওয়ার পরে ধরা পড়ছে। হ্যাঁ, যাওয়ার পরে রাস্তায় যখন, তখন আপনি আপনার মামাতো ভাইয়ের এখানে?
হ্যাঁ মামা বাড়ি। আচ্ছা, আমাকে তো মামা মামা বাড়ি নামাই দিচ্ছে। ওকে ফাইন, তারপর তো বাড়ির পান নিয়ে আসলো, খুব মারামারি, আমাকেও খুব গালাগালি করলো। এটা কে করছে? আপনার ভাই? ভাই, চাচি ছিল সাথে, তারপরে আমার হাজবেন্ডের সাথে আরো লোকজন ছিল। মানে ভাইয়ের সাথে মোটামুটি ছিল। একবারে আউটব্রাস্ট হয়ে গেল হ্যাঁ, এলাকায়, সব তখন একদম সার্কুলার হয়ে গেল। চিচি করার মতো অবস্থা। আপনার বাচ্চার তখন বয়স কত? দুইটার? বড়জন 4-এ পড়ে আর ছোটজন? 4-5-এ পড়ে মনে হয়। ছোটজন তো নার্সারিতে পড়ে। তার মানে ছোটজন কিছুটা হয়তো বুঝবে না, কিন্তু বড়জন মোটামুটি বোঝার বয়স। খুবই দুঃখজনক আসলে। যাই হোক, তারপর আমার বাবার বাড়ি নিয়ে আসা হলো। আমার মামা বাড়ির থেকে নিয়ে এসে ওখানে খুব মারামারি ধরাধরি হইলো। তো খুব হাতে পায়ে ধরলাম যে মারামারির দরকার নাই, ঠিক আছে যা বলবে সেটাই শুনবো, ছেড়ে দাও। তারপরে ওরকম করতে করতে রাত হয়ে গেল। রাত্রে ওখানে আমরা থাকলাম সবাই, ওই ছেলেটাও থাকলো, ওকেও ছাড়লো না। পরের দিন আমার হাজবেন্ড আমাকে এবং ওই ছেলেটাকে নিয়ে আসলো বলমারিতে, মানে আমাদের যেখানে আমরা ভাড়া থাকি। আপনার হাজবেন্ড নিয়ে আসলো ছেলেটাকে এবং আপনাকে, দুইজনকে? হ্যাঁ। প্ল্যান কি ছিল? দুজনকে নিয়ে কোথায় কি করবে? কিছুই না, ওকে ছেড়ে দিল, ওর বাসায় নামাই দিল গাড়ির থেকে, আর আমাকে নিয়ে বাসায় চলে আসলো। আচ্ছা, ইন্টারেস্টিং। তো বাসায় আসার পর আমার তো ফোন টোন কাইরে নিয়ে গেছে, তখন মামা বাড়ির থেকে ফোন টোন নেই। হ্যাঁ, না কিন্তু যখন লোকজনের মধ্যে ধরে এই পেটাপিটিটা হচ্ছে, তখন ওই ছেলেটা কি বলতেছিল? তার মাঝখানে বলল যে ও তো চুপ একদম, ওকে তো যে পাচ্ছে সেই মারতে যাচ্ছে, থাবড়াথাবড়ি মানে মারতে যাচ্ছে। ওর এলাকার লোকজন, ওর বাড়ির লোকজন কেউ নাই। ওর এলাকায় ওর চাচাকে বলছিল, ওর চাচা তো হতভম্ব, ওর চাচা খুব ভালো নাম করা লোক। তারপর নিয়ে আসলো যখন, পরের দিন, সেদিন তো সকালবেলা আমি বাসায় কাজ করলাম। পরের দিনকে থেকে হলো এরকম শুরু হলো আইসে বলা যে চলে গেলে, বাইরে চলে গেলে, 10 লক্ষ টাকা নিয়ে গেলে, এত সোনা নিয়ে গেলে। তো আমার এতটাই রাগ হচ্ছিল তখন যে এটা কি বলে 10 লক্ষ টাকা, 10 টাকাই তো কোনোদিন দেয়নি, তো 10 লক্ষ টাকা কি করে নিয়ে গেলাম। মানে শুধু এটাই আমার তখন রাগ হচ্ছিল যে আমি 10 লক্ষ টাকা কোথায় পাইলাম। আর বলতো যে আমি মানে তখন 2টা ব্লাউজ বানাইছি, বলে কি 2টা বানাইছি, তা মানে 100টা ব্লাউজ বানাইছি। এটা আমাকে এতটাই করলো যে 100টা ব্লাউজ বানাচ্ছি। তাই একজন এসে বললো যে 100টা ব্লাউজ বানাই নিয়ে গেছো আর 10 লক্ষ টাকা নিয়ে গেছো, এরকম বলতেছে, সোনা টোনা সব নিয়ে গেছো। তো খুব খারাপ লাগলো যে যা বলছে তো থাকবোই না এখানে, আর থাকবো না। তখন আবার ফোন টোন নাই কাছে যে একটু যোগাযোগ করব। 5 দিন চলে গেল এরকম কথা শুনতে শুনতে। আমি তো খুব হয়ে গেলাম যে এত কথা আর শুনতে ভাল লাগতেছে না। পরে আমার মেয়েটাকে পাঠালাম ওদের বাসায়, মানে ওদের ওইখানে, বললাম যে যাও তো তুমি দেখা করে আসো গে কি করে। তা ও গেল, ও তখন মাদ্রাসায় পড়তো, মনে হয় ক্লাস 6-এ পড়ে। গেছে, যায় দেখে কি খুব জ্বর, খুবই জ্বর, যে মারামারি করছে, অত চিল্লাচিল্লি করছে, ভয় পেয়ে গেছে, খুব জ্বর, শুয়ে আছে। তা ওকে ও যায় যখন ওইখানে দাঁড়াইছে, তাই জানালা দিয়ে দেখছে যে রাস্তায় ও দাঁড়ানো, তো বুঝতে পারছে। তা ও একটা ফোন, ওর একটা ফোন ছিল ঘরে, ওর ছোট্ট ফোন, ওই ফোনটা ওকে দিয়ে বলছে তোমার আম্মুকে দিবা, লুকায় কেউ যেন না দেখে। তা একটা ফোন আর একটা সিম ঢুকায় দিয়ে দিল। তো আমারও খুব রাগ হচ্ছিল এরকম করে বলে। তখন আইসে, এর আগে তো একটু যাই হোক সম্পর্ক ছিল, ওই রকমের গভীর সম্পর্ক ছিল না। তখন হয়তো যদি একটু সহানুভূতি দেখাইলে মনে হয় বাদ হয়ে যাইতো, বা কথা বলা, ওই যে 5 দিন বলিনি, আস্তে আস্তে ঠিক হয়ে যাইতো। কিন্তু ও ফোনটা দিল, আর ও তো ছেলে মানুষ, হয়তো মনে মনে ভাবছে যে আমাকে মারলো এইভাবে, যা কিছু একটা করবোই। তারপরে ফোনটা দিল, তো লুকায় লুকায় কথা বলতাম। তারপরের থেকে তো সব আরো বেশি হইলো, যা এখান থেকে এখানে আর থাকবো না, ওরকম 10 লক্ষ টাকা নিয়েই পলাবো। ওর থেকে কিছুদিনই করবো, 10 লাখ টাকা যখন হবে তখন নিয়েই পলাবো, তো 2-1 বছর বা থাকবো, ই করবো। কিন্তু তখন থেকে একদম কন্টিনিউ কথা এমন ভাবে শুরু হলো যে আমি অ্যাডিক্টেড হয়ে গেলাম, যে আমি এখন আর 1 সেকেন্ডও ওকে ছাড়া থাকতে পারি না। তখন থেকে আমার হাজবেন্ডের সাথে আমি টোটালে 3 বছর একটানা শুধু হাই হ্যালো কথা, যেমন এমনই একটানা 3 বছর একই ছাদের নিচেই থাইকে, কি বলবো, কখনো সে আমার দিকে একটু ফিরেও তাকায়নি। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, আপনারা জাজমেন্টে যাবেন না। কার জাজমেন্টে যাবেন না? আজকে যিনি গেস্ট তাকে জাজমেন্টে নেবেন না। তার জীবনের ঘটনা এগুলো আমরা প্রচার করছি কি কারণে, যাতে করে আর অন্য মানুষের জীবনটা এরকম না হয়। ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতার বিষয়। একই ঘটনাকে 100 জন মানুষ 100 রকম ভাবে দেখতে পারেন। তবে আমরা উৎসাহ দিচ্ছি আপনাকে ওনাকে জাজমেন্টে না নেওয়ার, কারণ ওনার জীবনে যেটা ঘটেছে সেটার পেছনে যুক্তি ছিল। আপনার জীবনে যাতে না ঘটে সেজন্যই এই ঘটনাকে সামনে নিয়ে আসা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে
একজন মানুষের সংসারে যাওয়া, প্রাপ্তবয়স্ক শব্দটা এই কারণে বলছি, শুধু বয়স বাড়া না, জ্ঞানের দিক থেকে প্রাপ্তবয়স্ক হওয়া, শরীর বা প্রকৃতিগতভাবে যে প্রাপ্তবয়স্ক ব্যাপার আসে সেগুলো হওয়া, তারপরে একটা মানুষের সংসারে গিয়ে সেটাকে মানিয়ে নেয়। কিন্তু একটা জিনিস দেখেন, ওর ক্লাস 7-এ থাকতে বিয়ে হয়েছে এবং উনি বুঝেই না বিয়ে কি, সেরকম সময় একটা বিয়ে হয়ে গেল। সাবালক হওয়ার বিষয়টাও বিয়ের পরে, এবং তারপরে সংসার জীবনে গিয়ে কিছু জায়গায় ডেফিসিয়েন্সি পেয়েছে, সেগুলো মানুষের কাছ থেকে জানার পরে তারপর একটা ছেলের সাথে ইনভলভ হওয়া, সেখানে গিয়ে এগুলো তার বয়ঃসন্ধিকালে ঘটনাগুলো ঘটছে। সুতরাং একটা মানুষকে যদি আপনি ওইটা চিন্তা করেন যে একটা ঘরে থেকে সে আরেকজনের সাথে প্রেম করছে বা অন্যান্য বিষয়গুলো করছে, হ্যাঁ অবশ্যই এটা অযৌক্তিক, অন্যায়, কিন্তু এটাও মানতে হবে যে সে যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা তার যে বয়স, সেই জায়গাটা থেকে এগুলা তার জায়গাটা থেকে প্রাসঙ্গিক ছিল নাকি অপ্রাসঙ্গিক ছিল। ভাবনার জায়গাগুলোকে একটু ইলাবোরেটলি রাখেন, সবসময় একটা স্কেলে কাউকে মাইপেন না, এবং মূল কথা হচ্ছে মাইপেনই না, কারণ এটা তার জীবনে ঘটেছে, প্রচার হচ্ছে এই কারণে যাতে আপনার জীবনে না ঘটে। সুতরাং ওইখান থেকে ঘটনাগুলোকে দেখার চেষ্টা করেন। আর আনফর্চুনেটলি আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য জায়গাগুলোতে বলেন, যখন কোন একটা ঘটনা ঘটে সবাই পণ্ডিত হয়ে যায়, সবাই জ্ঞান দেওয়া শুরু করে, মনে হয় যে একেবারে ফেরেস্তার মতো, কার জীবনে কোনো কিছু ঘটেনি, গালি গালাজ থেকে শুরু করে তার দিকে আঙ্গুল তোলা থেকে শুরু করে সবকিছু। আরে ভাই, এই আঙ্গুলটা ওপর দিকে মানে সামনের দিকে না দিয়ে আঙ্গুলটা নিচের দিকে দিলে জীবনটা অনেক বেশি সহজ হয়, সুন্দর হয়। এবং এই জন্যই মূলত এনারা আসেন কষ্ট করে, যাতে করে আপনারা ভুলটা না করেন। তো আপনার হাজবেন্ড নিশ্চয়ই বুঝতো যে এই সময়টাতে আপনি এই ছেলেটার প্রতি অনেক বেশি ডেভোটেড, কথা বলতেছেন তার সঙ্গে, এটা কি বুঝতো সে? না, মানে আর বুঝতো না যে কথা হয়। আচ্ছা, এটা আপনি গোপন করতেন? হ্যাঁ, আচ্ছা। ফোনটা আমি সাইলেন্টই থাকতো সবসময়। আমি মাঝে মাঝে এসে দেখতাম, যখন দেখতাম যে একটা কল আসছে, ও ছাড়া তো আর কেউ দেবে না কল ফোনে, তো যখন দেখতাম যে একটা কল আসছে তখন আশেপাশে দেখতাম যে কেউ আছে কিনা, মানে জায়গা খুঁজে গোপন ভাবে তাকে ফোন করতেন। আচ্ছা, তো আপনি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছেলেটার সঙ্গে আপনি সংসার করবেন, তাহলে তো সময় নিচ্ছিলেন কেন? ওই যে ওর দিক দিয়ে ও তো কিছু করে না। ও কিছু করে না, আর আমার তো 2টা বাচ্চা, যেহেতু আমি মেয়েটার হাতের দিকে তাকাইয়ে দেখতাম যে এই হাত দিয়ে আমি যদি একে রাইখে যাই তাহলে নিশ্চয়ই কেউ একে কারো কাছে দেবে, কারণ আমার হাজবেন্ড তো দ্বিতীয়বার বিয়ে করবে না, যেহেতু সে তো অসুস্থ, সে তো বিয়ে করবেই না, তো মেয়েটা কারো কাছে দিয়ে দেবে যে কেউ পালুক, ফুপি বা চাচি। তো আমার এটাই ভয় করতো যে ওই হাত দিয়ে পাতিল মাজাবে। এটাই আমি এখন বললাম যে আমার শুধু এটাই মনে হইতো যে পাতিল মাজবে। যাই হোক, তখনকার ছোট বয়স ছিল, কম বয়স ছিল, মানে বুদ্ধি কম ছিল, মনে হইতো ওই হাত দিয়ে থালি বাটি বা পাতিল টাতিল মাজাবে। একটা পাতিল মাজতে দিলে ও ওই হাত দিয়ে পারবে না মাজতে, তো ওকে আমি রাইখে যাইতে পারবো না। যখন ছেলের দিকে তাকাতাম, ছেলে যে এত সুন্দর ছিল বলার মতো না, তাকাইলে মনে হইতো আমি একে রাইখে যাব, যদি পানি টানিতে পড়ে যায় বা কেউ মারে তখন ও কোথায় যাবে, আম্মুকে কাকে ডাক দেবে, মানে আমি একেও থুয়ে যাইতে পারতেছি না। আবার যখন আমি ফোনে কথা বলতাম ওই ছেলেটার সাথে, তখন আমি ওকেও ফেলতে পারতাম না, আমি আসলে ওকে কোথায় রাখবো। ও খুব কানাকাটি করা শুরু করলো যে আমি তোমাকে ছাড়া থাকতেই পারি না, মানে লুকায় কথা বলতে বলতে এরকম করতে করতে আবার অনেক দিন হয়ে গেল। যাই হোক, একটা কর্মচারী আমাদের দেখে ফেলে যে আমি ফোনে কথা বলি। ওকে, কয়েকদিন কর্মচারী বলতে আপনাদেরই কর্মচারী? হ্যাঁ হ্যাঁ, দোকানের কর্মচারী। ও যায় বলে দেয় যে আমি মনে হয় মামি কথা বলতেছে ফোনে, তো আমি তো সত্যি সত্যি ফোনে কথা বলতেছি, ফোনটা আমার ওন্না দিয়ে পেঁচানো, তা ওন্নাটা মনে হচ্ছে যে বালিশের উপর দিয়ে রাইখে তারপর কথা বলতেছি। একদম সেই মুহূর্তে চলে আসে আমার হাজবেন্ড, এসে মানে বুঝতে পারে যে আমার কাছে ফোন আছে, তো অনেক আবার খুব মারামারি ধরাধরি হইলো ওই দিনকে থেকেই। আর ফোনটা তো পাইনি, ফোনটা আমি টয়লেটের ভিতর ফেলে দিছিলাম দৌড়াই যায়, কিন্তু ফোনটা নেয়নি, আমাকে খুব মারলো। মারা টারার পরে তো একদম ওই ফোনটাও নষ্ট হয়ে গেল, যোগাযোগ বন্ধ। তো 10-15 দিনের ভিতর একদম একটু কাছাকাছি চলে আসলাম, হাজবেন্ডের বুঝাইয়ে একটা ফোন কিনে নিলাম আবার। তো তখন ওই ফোনটা পায়ে আবার কথা বলা শুরু করলাম। আচ্ছা, কথা বলার পরে মাসখানিক পরের থেকে হলো যে এটা শুরু হলো, আজ হাজবেন্ডের সাথে কথা বলা একদম, মানে ও বলতো যে একদম কথা বলবা না, আমি নিয়ে যাব অল্প কিছুদিনের ভিতর, আমি কিছু করলেই নিয়ে যাব। আরেকটা কথা বলি যে ও হচ্ছে এমন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু একটা চকলেটও কোনোদিন হাতে করে আনে না, এরকম কোয়ালিটির। এরকম চললো 3 বছর। তো ওর থেকে কোনো নাই, রেসপন্সও নাই যে কথা বলে না, আমি সুপাই ঘুমাই বা খাটে যাচ্ছি না, এরকম কোনোদিন বলেনি যে এখানে কেন ঘুমোচ্ছ।
যাই হোক 3 বছর পরে হচ্ছে অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল। ও ভয় পাওয়া শুরু করলো যে আমি যদি তোমাকে নিয়ে চলে যাই তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে, মানে এমন হয়ে যাবে যে তুমি তো বুঝতেছো, ওখান থেকে আমাকে চাপ দেবে, আমাদের বাড়ি অনেকই করবে, একবার হয়ে গেছে, আমি তোমাকে নিয়ে চলে যাইতে পারবো না, তুমি এখান থেকে বেরোয় যাও, তুমি ডিভোর্স নাও, তারপরে আমি তোমাকে ওখান থেকে বিয়ে করে আনতে পারবো, তখন তো তোমার সাথে জড়ানো কেউ থাকবে না, কে বিয়ে করলো কে নিল না নিল এটা জানবেও না, আচ্ছা এটা আর তার খোঁজ খবর করার থাকবে না। কিন্তু আমি কিছুতেই এটা আর করতে পারতেছিলাম না, মানে আমার হাজবেন্ড এমন হলো যে একদম টু শব্দই করে না, বাসায় আসলে সে মানে একটা হেঁচিও দেয় না, একদম আসে চুপ করে কাঁথা মুড়িতে শুয়ে আসে, মানে শুয়ে আসে। কষ্টটা কি দেখাবো, একটু ঝগড়া হইলে না হয় বাপের বাড়ি মানুষ চলে যাইতে পারে যে একটু ঝগড়া হয়েছে যাও আমি আর এটাই করবো না, কিন্তু এই ঝগড়াটা ও বুঝে গেল যে কথা হয় কন্টিনিউ ওই ছেলের সাথে। তো একদিন এরকম করে একদিন রাতে আমি কথা বলতেছিলাম 11টার দিক, এইটা আবার 3-4 বছর পরে। তো বাসার গেটের সামনে দাঁড়ায় কথা বলতেছি, দেখলাম যে ঘুমাচ্ছে, আমি আসতে ফোনটা নিয়ে বাইরে এসে কথা বলতেছি, 11টা বাজে মনে হয় তখন রাত। তা দেখলাম যে উঠে এসে আমার পিছন থেকে একদম চুল ধরে টানে নিয়ে গেল বাসার ভিতরে। আপনার জামাই? হ্যাঁ, আমার হাজবেন্ড নিয়ে গেল, নিয়ে যায় ফোনটা লাইনেই আছে, খুব মারামারি মানে মারলো, কান্না করতেছিলাম, ফোনটা কাড়ে নিনি, ফোনটা আমার হাতেই আছে, আমাকে খুব মারলো, মারার পর ও শুনলো, তো তখন ও বললো যে হয়তো বাসায় কথা বলছে ওর মার সাথে, তো তখন বেকার। তো মারটার শোনার পরে তো আমাকে পরের দিন সকালে ফোন দিল 10টার দিক, বললো যে তুমি কি বাসায় আসতে পারবে আমাদের। কাকে ফোন দিল? আমাকে ফোন দিল, যে ছেলেটার সঙ্গে আপনি প্রেম করেন সে ফোন দিল? আচ্ছা। তা বললাম যে হ্যাঁ আসতে পারবো না কেন, মানে চলে যাবে আমার হাজবেন্ড, তারপর 10টা-11টার দিক আসবো। তারপর আমি তো 10টা-11টার দিক গেলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যখন আপনাকে গায়ে হাত তুলতো বা অত্যাচার করতো, ইন দ্য মিন টাইম আপনি কি তাকে কোনো খোঁটা দিতেন যে আজকে আমার এই পরিস্থিতির জন্য তুমি দায়ী বা এরকম কোনো কিছু বলতেন? না, কখনোই বলতেন না, কিচ্ছু বলতেন না। প্রত্যেকটা মানুষের প্রতিক্রিয়া জানানোর ধরন আসলে ডিফারেন্ট। যাই হোক, তারপরে আমি গেলাম, ওর ভাই বোনের সাথে আমার দেখা হতো, বাজার টাজারে কথা হতো সবার সাথেই, কিন্তু ওর মাকে প্রথম দেখলাম, যায় জড়ায় ধরলাম, মা বলে ডাকলাম, মানে ফ্যামিলি জানতো? হ্যাঁ, ফ্যামিলি জানতো, কিন্তু ওই বোন টোন ভাই দেখতো না, মানে ওর বোনদের সাথে দেখা হতো, ভাগ্নিদের সাথে। ওর মারে দেখলাম প্রথম, দেখে জড়ায় ধরলাম, মা করে ডাকলাম, তারপরে বাসায় বসলাম। তো বললো যে ও তো কোনো কাজ করতে চায় না, তাহলে কি করা যায়। কে বলছে এটা? এটা ওই ছেলেটার মা বললো যে ও তো কোনো কাজ করে না, মানে ওইভাবে ফ্যামিলি ভাবে, মানে ওর বউনাই ছিল, তার মানে ওর ফ্যামিলিকেও কনভিন্স করে ফেলেছে আপনার ব্যাপারে? আচ্ছা। তারপরে আপনার ব্যাপারে জানতো ওর ফ্যামিলি যে আপনার দুটো বাচ্চা আছে এবং এই অবস্থায় আপনি ওর চেয়ে 6 বছরের বড় এবং সে অবস্থায় ও আপনাকে বিয়ে শাদী করতে চায়, এটা জানতো ওর ফ্যামিলি? বিয়ে করতে চাই এটা জানতো কিনা জানি না, তবে কথা বলতো, খুব সম্পর্ক, আমার যদি কোনো কথা বলতো তাদেরকে আর ছাড় দিত না, খুব মারতে যাইতো, গালাগালি করতো, বলতো ওর সম্বন্ধে কোনো কথা বলবি না। আচ্ছা, ওকে। তারপরে গেলাম, যার পরে বলল যে কি করবো, ওর বোন বললো কি করবো, ও বললো যে আমি তো ড্রাইভিং শিখি দ্রুত চাকরির জন্য, আমাকে একটু হেল্প করো, তো ড্রাইভিং শিখি। তো আমি বললাম বাহ, তো খুব ভালো কথা, যদি পারে তো ভালো, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তারপর আমার তো তখন টাকা পয়সা নেই, আমি তো মাত্রই একটু হাজবেন্ডের সাথে একটু কথা আবার হচ্ছে, একটু যাই আসি দোকান টোকানে একটু করি। আমার হাতে একটা আংটি ছিল, আমি তখনই খুলে দিয়ে আসলাম, বললাম যে এটা বিক্রি করে শুরু করো, তারপরে পরেরটা দেখা যাবে পরে। তা ওটা 4,000 টাকা বিক্রি করলো, তো 10,000 টাকা লাগবে ওর ড্রাইভিং শিখতে। আমার একটা কানের দুল ছিল সোনার, ওই দুলটা সেই চাচাতো ভাইকে দিয়ে বললাম যে তুই আমাকে 10,000 টাকা দে, এই দুলটা রাইখে দে, আমি যেদিন নিতে পারবো তোরে আরো বেশি কিছু টাকা দিয়ে ল্যাপটপ দিয়ে তোর টাকাটা দিব, আমার দুলটা আমারে ফেরত দিস। দুলটা হলো 16,000 টাকাতে বানানো ছিল, 10,000 টাকা ও দিয়ে দিল আমাকে, আমি আইনে ওকে দিলাম ওই 10,000 টাকা। তারপরে ড্রাইভিং শিখলো, শিখার পরে ভালোই চলতেছে, ও খুব 15 দিনের ভিতর ড্রাইভিং কমপ্লিট হয়ে গেল। তারপরে চাকরিও করা শুরু করলো, 3,000 টাকা বেতনের চাকরি, আমাদের এলাকায় চাকরি হইলো, খুব খুশি। আরো কথা বলা বেড়ে গেল, মানে ড্রাইভিং করতো আর ফোন দিত, আমি তো তখন একবারে মনে হইতো যে ও আমার হাজবেন্ড। এর মাঝখানে তো আরেকটুই হলো যে মাঝে মাঝে দেখা হতো, 2-3 মাস 5 মাস পর আমাদের হয়তো দেখা হইতো, তখন
বাসায় তো আসতে পারতো না, বাইরে একটু দেখা হতো, কোথাও আমরা ঘুরতে যাইতাম, সপ্তাহে 1 দিন 2 দিন ঘুরতে যাইতাম, কিন্তু ওইভাবে আর দেখা হইতো না। 2-3 মাস পর হয়তো মার কাছে কান্না শুরু করলাম যায় যায়। এখন টাকা পয়সা একটু যাই হোক বাইরে যাই আসি, একটু টাকা পয়সা নেই টেই, বাজার টাজার নিজে করি, যে 500 টাকা দাও বা 200 টাকা দাও, আমরা বাজার করব, এটা কিনবো সেটা কিনবো, যাই হোক দেয়া শুরু করলো। একটু ভালো রিলেশনে চলে আসলাম, রিলেশনটা ভালো হইলো। হয়তো আমার হাজবেন্ড এটাই বুঝছে যে একটু টাকা পয়সা দেই, যদি ভালোভাবে থাকে, অন্য মেয়েকে তো আর বিয়ে করা সম্ভব না, যদি থাকে হয়তো। আমার শাশুড়ি খুব সাপোর্ট করতো, আমাদের সবাই একটু সাপোর্ট করে, যা তাদের যারা আছি, হয়তো বলছে বোঝায় যে দিস সবকিছু, খালি খালি এগুলো দিয়ে কি করবি, চলে গেলি সাল মেয়ে দুটো নিয়ে কি করবি, যাই হোক। তো আমাদের তখন থেকে দিত, কিছু চাইলে যে একটু জামা কাপড় বানাবো 500 টাকা দাও, হয়তো 200 টাকার বানাতাম, 200 টাকা জমা রাখতাম, রেখে দিতাম এরকম। তারপরে বাপের বাড়ি যাই, কান্না করতাম যে মা আমি যাব না ওইখানে, আমার ভালো লাগে না এটা। কিন্তু আমি কখনো মুখ দিয়ে বলিনি যে এই ছেলেটার সাথে আমাকে বিয়ে দাও। আমার লজ্জা করতো যে আমাকে ওখান থেকে সাইরায় নিয়ে আসো, আমি ওকে বিয়ে করব, এরকম বলতো, আমার লজ্জা করতো। আবার আমি আইসে পাগলামি করতাম, কান্নাকাটি করতাম, মাকে জড়াই ধরে ধরে কান্না করতাম, ডাক ছেড়ে কান্দে। তারপর আমি আবার থাকতামও না বাবার বাড়ি, চলে যেতেন। খাবোটা কি থাকলে, মানে ভাই বোন নিয়ে ওখানে থাকলে কি খাবো, খাওয়ার কথাটা মনে পড়তো। আমি আবার বাচ্চা নিয়ে এখানে থাকবো, আমার মারই তো এত কষ্ট, ভাই বোন নিয়ে, সেই তো ভাতের যন্ত্রণায় অস্থির। এরকম করতে করতে তো প্রায় 5 বছর 6 বছর কেটে যায়, কোনোভাবে বেরোইতেই পারলাম না। তা এখন মেয়ে হোক বড় হয়ে গেল, 9-এ পড়ে। তা বললাম যে মেয়েটা রাইখে কোথায় যাব, এরকম শিয়ানা মেয়ে। তারপরে আমি মেয়ের জন্য ছেলে দেখা শুরু করলাম, সবাইকে বলতাম যে, ঘটকদের বলতাম যে 10,000 টাকা দেবো যে আমার মেয়েটা বিয়ে দিলে সুন্দর ছেলে দেখে। তো এর মাঝখানে আমার হাজবেন্ড কিন্তু ফুল ফিট ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। এখন যদি বলি যে 1,000 টাকা লাগবে, 1,000 টাকাই, মানে আচরণগত দিক থেকে ভালো হয়েছে, একদম ফুল ভালো হয়ে গেছে। তা উনি পরের দিন বিকেলে একটা ছেলের ছবি নিয়ে আসলো, আর্মির চাকরি করে। দেখলাম, দেখে তো ভালোই লাগলো, বললাম কথা বলেন। তো আমার মেয়েকে দেখলো, দেখে ওরা পছন্দ করলো, ঠিক আছে। তা ওই ছেলের মা আসলো, বললো যে, আমি বললাম যে শোনেন, কোনো কথা বলা লাগবে না, আমার তো যে মনের ভিতর রয়েছে যে মেয়ে বিয়ে দিয়ে তো আমি চলে যাব, তো আমার মেয়ের পিছনে যদি 5-7 লাখ টাকা যায়ও আমার তো সমস্যা নেই, আমি তো একবারে দিয়েই যাব, কোনো কথা বলার থাকবে না যে শাশুড়ি এরকম বা আমার বিয়েন এরকম ছিল। তো বললাম যে কোনো কথা বলা লাগবে না, আমরা যথেষ্ট পরিমাণ জিনিসপত্র দিয়ে দেব, কোনো টু শব্দ হবে না, আপনি বলতেও পারবেন না এটা ভালো লাগে নাই। যাই হোক এইভাবে বিয়ে হলো। বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, বিয়ে হয়ে গেল পহেলা বৈশাখ। গুডনেস, ওকে ওকে। দেখেন মানে, না বলেন, আপনি বলেন, আমি আসলে আগে থেকে মন্তব্য না করি। হ্যাঁ, বিয়ে দিয়ে দিলাম। ওর তো প্রায় 7,60,000 টাকার মতো খরচ হইলো ওর বিয়েতে, সবকিছু দিয়ে একবারে পুরাই করে দিয়ে বিয়ে হয়ে গেল। এখন বিয়ে হওয়ার পরে আমার বিষয়টা নিয়ে শুরু হয়ে গেল তোলপাড়। কিরকম তোলপাড়? তোলপাড় শুরু হইলো এটাই যে শাশুড়ি কথা বলে কারোর সাথে, মানে ও তো আর্মি, ও হচ্ছে ও খুব ভালো ছেলে, মানে সবাই খুব ভালো, কিন্তু ও একটু বেশি ভালো ভালো ছেলে। মানে ও চাচ্ছে যে আমার শাশুড়ির তো কম বয়স, আইসা এসে থাকতেছে, দেখতেছে 1 বছর পর আর কি ও এগুলোই করলো যে কম বয়স শাশুড়ির, কিন্তু কথা বলে ফোনে, এটা আমি জানতে পারছি বাইরের থেকে। তারপরে আমি একটু দেখে রাখি, আমার শাশুড়িকে একটু দেখে রাখি, মানে বয়স কম, একটু দেখে রাখা, মানে একটু শাসন করা, একটু এটা সেটা বলা শুরু করলো। তা আমার ভালো লাগতো না এগুলোই ঠ্যাস ঠুস বলা টলা শোনা টোনা। তা আমি চুপই থাকলাম, তো কোনো কথা বলতাম না। তা আমার মেয়েকেও প্রশ্ন করতো যে কথা বলে এটা মানা করো, এটা কথা বলে মানা করো, কিন্তু কথা বলে কিভাবে মানা করলেই কি এটা হয়? আর তখন তো প্রায়, মানে ইট ওয়াজ অ্যান ওপেন সিক্রেট, কজ আপনার ফ্যামিলি সবাই এটা জানতো, আপনার মেয়েও এটা জানতো, আপনার ছেলেও এটা জানতো, সবাই জানতো। এবং সবাই এক ধরনের কি, মানে আপনার ছেলে মেয়ের রিয়াকশন কি ছিল বলেন তো? ওই যে বাবার দিক থেকে একটু কমই ছিল না, যখন ওরা ছোট ছিল, ওদের জন্য তো এরকম বললাম না, একটা চকলেটও তো কখনো হাতে করে আইনে দিয়ে বলে নাই যে এই চকলেটটা তুমি খাও। তার মানে ওরাও সামহাও বাবার এই ফলটা খুঁজে পেয়েছে। এখানে একটা জিনিস খুবই মারাত্মক ভাবে আমি পয়েন্ট করতে চাই। ব্রোকেন ফ্যামিলির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি ছেলে মেয়েদের ক্ষেত্রে, যখন এরকম বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় মা চলে আসে বা বাবা চলে আসে, দেন আই আস্ক দেম যে আসলে তোমার
দিক থেকে পয়েন্টটা কি, তুমি কেন তোমার বাবাকে স্টপ করো নাই, বা তুমি কেন তোমার মাকে থামাও নাই? এবং কমন অ্যান্সারটা এরকম থাকে যে বাবা তো আমার সাথে যেটা করেছে সেটাই তো আমার পছন্দ ছিল না, মা আমার সাথে যেটা করেছে সেটাই তো আমার পছন্দ ছিল না। এবং তারা খুব ন্যাচারালি একটা পক্ষ নিয়ে নেয়, সেটা মায়ের পক্ষ হোক বা বাবার পক্ষ হোক। এক্ষেত্রে আমি জানি না ওনার ক্ষেত্রে কি হয়েছে, তবে লাকিলি আমি বলবো যে ওনার ছেলে মেয়ে ওনার পক্ষে নিয়েছে, বিকজ অফ ওনার কথা যদি সত্যি হয় তাহলে ওনার হাজবেন্ড মানে ছেলে মেয়েদের যে বাবা, তার আচরণ ছেলে মেয়েদের প্রতি যেরকম হওয়া উচিত ছিল সেরকম হয়নি। বাট ইট হ্যাজ টু বি মেনশন ইন আওয়ার শো, বারবার বলি যে এই শোগুলোর একটা বড় ধরনের দুর্বলতা হচ্ছে দিস ইজ নট ইনভেস্টিগেটেড, এবং এই ধরনের জিনিসগুলো ইনভেস্টিগেট করারও কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে ধরনের কেস আজকে এখানে রিভিল হচ্ছে, এটা ইনভেস্টিগেট করার মতো বিষয়ও না, কজ ইনভেস্টিগেট করতে গেলে এটা তুলকালাম হয়ে যাবে। আর প্রথম কথা হচ্ছে আমরা ইনভেস্টিগেট করতেও চাই না, বা আমাদের এটা একটা দুর্বলতা, আমরা সেটা বলি। তো সেই জায়গাটা থেকে একটা গল্প বিশ্বাস করা, চরম পর্যায়ে বিশ্বাস করার একটা যৌক্তিক ব্যাখ্যা অনেক সময় প্রশ্নবোধক, মানে যদি বলি যে আসলে বিশ্বাস করাটাও একটা প্রশ্নবোধক ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ একজন মানুষ যখন নিজের গল্পটা বলেন তখন কিন্তু তিনি নিজেকে সাফাই করেন, খুব স্বাভাবিকভাবেই সাফাই করেন। তো সেই জায়গাটা থেকে তাকে বিশ্বাস করাটা খুব কঠিন। আমরা এই জন্য বলিও যে আমাদের এই গল্পটা যে হুবহু আপনাকে বিশ্বাস করতে হবে, বিষয়টা এরকম না। তবে মোরাল অফ দ্য স্টোরি আছে যে কারণে আপনি শুনতে পারেন, যেটা হয়তো আপনার ব্যক্তি জীবনে কাজে লাগবে। জি বলেন। তারপর তো আপনার ছেলে মেয়ে কখনোই আপনাকে বারণ করেনি বা কখনোই আপনাকে প্রশ্ন করেনি যে মা এই কাজটা ঠিক হচ্ছে না বা এটা করো না? না, কখনো এরকম ওরা বলেনি। কারণ হচ্ছে ও আমার ছেলে হচ্ছে বিরিয়ানি খাইতে খুব পছন্দ করতো। যদি ও বলতো যে আমি একটু বিরিয়ানি খাবো, তো ও মনে হয় 10 মিনিটে সেটা হাজির করতো। ও আচ্ছা আচ্ছা, ও আপনার ছেলে মেয়েদেরকেও পছন্দ করতো? হ্যাঁ, মানে ওদের পছন্দের জিনিসগুলা, যে আমার মেয়ের যদি কিছু লাগতো, যদি বলতো এটা আমার লাগবে, ওর বাবাকে কখনো বলেনি যে এটা লাগবে, ওকে বলতো। আর আমি এইভাবে মানে একটু তৈরি করতেছিলাম এটা যে খুবই বড় ব্যর্থতা একজন বাবার, খুব বড় ব্যর্থতা এটা, মানে আনফরচুনেটলি দিস ইজ ভেরি ব্যাড থিং। দেখেন আপনার জায়গায় কি করেছে না করেছে সেটা অন্য বিষয়, কিন্তু বাবা তো বাবাই, সে তো দুনিয়াতে নিয়ে এসছে দুটো বাচ্চা, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সো তাদের প্রতি এই দায়িত্বটা যদি সে পালন করতে না পারে, দিস ইজ ভেরি আনফরচুনেট। বুঝতে পেরেছি আমি, যে কারণে তো তাদের দিক থেকে কোনো ক্লেম ছিল না, কিন্তু জামাই সংসারে আসার পরে এটাকে স্টপ করতে চাচ্ছিল আপনার মেয়েকে দিয়ে বা আপনাকে অন্যভাবে কাউকে দিয়ে বলিয়ে। তারপর কি হলো? তারপরে ও মানে জামাইটা বলতেছিল কথা বলা বন্ধ করে দেওয়া হোক, তারও মান সম্মান আঘাত লেগেছে বা কিছু একটা, তার হ্যাঁ। খালি তাকে মানুষ বলতেছিল যে তাকে নাকি কে বলছে যে তোর শাশুড়ির তো কঠিন সম্পর্ক, সব ডিটেলস বলছে, অমুকের ছেলে বা এই ড্রাইভিং করে বা এখানে এই করে। তারপরে বলতেছিল যে কথা বলা বন্ধ করে দেয়া হোক, কিন্তু আমি কখনো এটা করিনি। কেন কথা বলা বন্ধ করে দেবো? তাকে ছাড়া তো বাঁচবই না, তাই কথা বলা বন্ধ করবো কি করে? তো জামাই যখন বলতেছিল তখন আমার মেয়ে একদিন এসে আমাকে বলল যে এরকম করে বলল, তুমি তো আসলে একটা বিয়াদব মা। এটা জামাই বললো আপনাকে? না, মেয়ে বলল। মানে মেয়েকে টর্চারিং করতেছে যে তোমার মাকে বলো না কথা বলা বন্ধ করতে, কথা বলতেছে। তা আমি একদম চোখ দিয়ে পানি বেরোয় গেল যে তুমি এটা কি বললে। তো আমি জোরে একটা থাপ্পড় দিলাম, দিয়ে বললাম যে আমার জায়গায় আসো, তারপর বুঝবা কষ্টটা কি। আর তুমিও একদিন কিন্তু কাঁদবা, মানুষের জীবনে কিন্তু সব সুখ থাকে না। যাই হোক, সেদিন হয়ে গেল, ও কান্না করলো, আমিও কান্দে, দুজনে আবার কথা বললাম। যাই হোক, ও আর কিছু বলেনি। যা ওর হাজবেন্ড যখন বলে, মানে আমার জামাই যখন বলতো ওকে, ও নাকি চুপ থাকতো, কথা বলতো না, আর কোনো কথা বলেনি। ও হ্যাঁ না যে তোমার মা কথা বলে বা তোমার মার সম্পর্ক আছে এটা নিয়ে ও আর কথা টথা বলে নাই। কিন্তু এখন আমাদের চুপ হয়ে গেল সবকিছুতেই, যে এইভাবে সম্পর্কটা শুরু হইলো যে ও এখানেই থাক। ছেলেটা মনে হয় ভাবলো যে ওখানেই থাক, ওর বাচ্চা কাচ্চা জামাই, আর আমি এখানেই থাকবো। কন্টিনিউ কথা বললাম বা দেখা করলাম মাঝে মাঝে, এরকম হয়তো ও ভাইবে নিল। ওর ফ্যামিলির থেকেও বললো যে মেয়েটা এরকম, তুই কি করবি, তোর জীবন আছে তো, তুই বিয়ে টিয়ে কর, দেখিস ঠিক হয়ে যাবে। ওর ফ্যামিলির থেকে চাপ শুরু হয়ে গেল যে বিয়ে দেওয়ার জন্য, যে বিয়ে করো বিয়ে করো। এরকম যাইতে যাইতে একদিন হঠাৎ 17 সালে আমার সাথে ঝগড়া হয়। তো আমি বৃহস্পতিবার সারাদিনই ফোন বন্ধ রাখি, কথা বলি না। সন্ধ্যায় একটু খুললাম, দেখলাম একটা কল আসছে, তা আমি আবার দিলাম, তা ধরলো না। তা পরের দিন সকালবেলা আমি বসে আছি, ওর এক ভাবি আসলো। তা আসলে 9টা-10টা বাজে, তখন বললো যে ভাবি জানেন। আমি বললাম কি? বলে যে অমুকের তো বিয়ে, মেয়ে দেখতে যাচ্ছে। আমি তখন খাটে ছিলাম বসা, কিন্তু আমি ওখান থেকে দাঁড়াই পড়লাম, ফ্লোরে নামলাম। নাইমে আমি দাঁড়াইতে পারতেছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে মাটি ফাঁকা হয়ে যাক, আমি ভিতরে চলে যাই। ফোন দিচ্ছি, ধরে না। তো 10টা কল দিছে, আমার মনে আছে। 10টা কল দেওয়ার পর একটা ফোন রিসিভ করলো, বললাম যে তোমার বলে বিয়ে।
বললো তোমাকে কে বললো? আমি বললাম যে না, কেউ বলেনি, এমনি শুনলাম আর কি, উড়ো উড়ো। বললো না না, তুমি এটা নিশ্চিন্তে থাকো, আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি গাড়ি নিয়ে, তখন তো গাড়ি চালায়, গাড়ি নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তো আমি আইসে আমি তোমাকে যাইয়েই ফোন দিচ্ছি, গাড়ি চালানো অবস্থায় তো ফোন দেওয়া যাবে না, বিয়ে আমি ওই জায়গায় যাই তোমাকে ফোন দিবানি। তারপরে মেয়ে দেখতে চলে গেল, ওরা সবাই গাড়ি নিয়ে গেছে মেয়ে দেখতে। আমি নিচে নামলাম, নাইমে ওরা চাচির কাছে গেলাম। তা দেখলাম, আমি যখন নিচে নামলাম দেখলাম আমার হাজবেন্ড আসতেছে নামাজ পড়ার জন্য। তো আমি দূর থেকে দেখলাম যে ও আসতেছে, বলে কোথায় যাচ্ছ? আমি বলছি যাও বাসায়, আমি আসতেছি। আমার আর ফিরে আসতে মানে ফিরে হাজবেন্ডকে দেখে যে ভয় লাগবে, আমি ফিরে আসবো এরকম আসতে পারতেছিলাম না। আমি বলছি আমার তো সত্যটা জানা লাগবে, তুমি বাসায় যাও, আমি আসতেছি। আমি যখন ওর চাচির বাসায় গেলাম, যাই ওর চাচির ছোট একটা বাচ্চা, ওকে নিয়ে খেলতেছিলাম খাটের পর বসে। ওর চাচি, আমি এটাই আশা করতেছিলাম যে উনি বলুক, আমি যদি বলি তা ব্যাপারটা তো সামনে আসবে, বলবে যে তাহলে তো সত্যি এই বউ পছন্দ করে বা কথা হয়। তা বললো কি জানো, অমুক তো মেয়ে দেখতে গেছে। বললাম যে না জানি না তো। বললো যে মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখছে, পছন্দ হয়েছে, কথা হয়েছে ফোনে। তখন 2-3 ঘন্টা হয়ে গেছে। আমি তো তখন একদম হতবম্ব হয়ে গেছি, তখন আর বাসায় আসতে পারতেছিলাম, ওইটুকি শুনলাম, শোনার কাকি চলে গেলাম। নামাজ শেষে আমার হাজবেন্ড আসলো, আইসে শুয়ে পড়লো খাটে। আমি ঘরে তো কিচ্ছু রান্না করলাম না, সেদিন আমার মেয়ে ছিল আমার বাসায়। তো আমি বললাম যে আমি তো তোমার নানু বাড়ি যাবো, আমার দরকার, তো আমি চলে গেলাম। তো আমার হাজবেন্ড শুয়ে থাকলো, আমি বেরোয় চলে গেলাম, একটা মানুষ আমাকে ঠেকালো না। তো আমি বেরোয় হাঁটতেছিলাম, যে ভাবতেছিলাম যে ও মনে হয় যায় নাই, ও যায় নাই, মানে আমি কি করব। ও যেই মালিকের গাড়ি চালাতো, তো ওই মালিকের ঠিকানা কোথার থেকে নেব, নিতে গেলে আমার হাজবেন্ড জানে যাবে, এটা নিয়ে কি হবে না হবে এরকম। কিন্তু আমার মন মানতেছিল না। আমি যখন বেরোলাম রাস্তায়, যে সেই গাড়িটা আমার সামনে দিয়ে টাইনে চলে গেল। তা আমি খুব খেয়াল করলাম, দেখলাম অন্য একটা ছেলে, ও নাই। তখন তো আমি শিওর হয়ে গেলাম যে তাই ওর গাড়ি, যেহেতু অন্য লোক চালাচ্ছে, সেহেতু ও তো ওই বিয়ের অনুষ্ঠানে আছে, আমার ফোনের জন্য ফোন অফ করে রাখছে। তো এক সময় 8টার দিকে ফোন ঢুকলো, তো কান্না করলাম যে কোথায় তুমি আমাকে এরকম করে রাইখে গেলে। বললো যে চিন্তা করো না, আমরা চলে আসছি, ওরা আমাকে জোর করে নিয়ে গেছিল, তুমি চিন্তা করো না, কিছুই হবে না, তুমি কোথায় আছো, চলে আসো। বলছে আমি এখন তো অনেক রাত, চলে আসবো কি করে, আমি তো এখানে আসছি, কাশিয়ানি আসছি। তা বলছে তাই থাকো, খুব ভোরে আমি দরকার হয় নিয়ে আসবানি তোমাকে, থাকো এখানে, কাকা ডাকতিছে, তুমি তো কাকার সাথে কথা বলে তোমারে ফোন দিবানি। তারপর আমি তো যাই ঈশার নামাজ পড়লাম, ঈশা পর্যন্ত মানে 10-15 মিনিটের মতো কথা হইলো। তারপর আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ওদের বাড়ির ওই কাজ দিয়ে আসলাম। ওদের বাড়িও একটা বাড়ি ঢুকলাম, ঢুকে দেখলাম যে অনেক লোকজন, মানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট, অনেক লোকজন আসছে। তারপরে এক কাকির কাছ থেকে ওর এক বউনার ফোন নাম্বার নিয়ে আসলাম। তো ফোন দিলাম, দিলে সবাই ফোনটা ওই বউনাই করলো যে এই অমুক ফোন দিছে। ফোনটা কাইটে দিয়ে ফোনটা বন্ধ করে দিল, আর ফোন কথা হলো না। তো ওদের সাথে মেয়ে দেখতে একটা ছেলে গেল, ও আমাকে বলল যে ভাবি এমন একজনকে ভালোবাসছেন, মেয়ে দেখে তো কারোই পছন্দ হয় নাই। ও তো খুব পাগলামি করলো যে ঠিক আছে এই মেয়ে আমি বিয়ে করব, আপনি দাওয়াত শিখের হন। ওই তো সব কিছু করলো, সবাই তো বলল যে মেয়ে তো ক্রিম সুন্দরী, ভাল লাগতেছে না, হাত পা কালো, আর অনেক শর্ট, তো নেওয়ার দরকার নাই এই মেয়ে, আর একটু দেখি আমরা। তো ওই বললো যে না, দাওয়াত শিকার হয়ে আসো, মেহমানরা আসতে বলো। তো আমি শুনে ওইখান থেকে আবার আমার হাত পা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল, তাহলে তো বিয়ে হয়ে যাবে। আমি বাসায় এসে আমার সমস্ত মাল জিনিস গুছাইয়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। বললাম যে আমি বাসা ছাড়ে দিলাম, এখানে আমি আর থাকতে পারবো না। বাসাটা ছাড়ে আমি রাত চলে গেলাম, ট্রাক ভরে মাল জিনিস নিয়ে চলে গেলাম। যার পরে কোথায় যাচ্ছিলেন? শ্বশুর বাড়িতে। তো এটা আপনার হাজবেন্ড জানতো যে আপনি এখান থেকে চলে যাচ্ছেন? হ্যাঁ, ও আমাকে এইভাবেই করতাম। আমি বলতাম, ঘরে এসে বলতাম যে আমি থাকবো না এখানে, আমি থাকতে পারবো না, কান্না করতাম। বলতো ঠিক আছে তাহলে ট্রাক পাঠাই দিচ্ছি, মাল জিনিস নিয়ে চলে যাও। ট্রাক পাঠাই দিত, সমস্ত মাল জিনিস গুছাই নিয়ে যাইতাম। আবার 2-3 দিন থাকার পর 1 সেকেন্ড ওখানে আর যাওয়ার পরই দাঁড়াইতে ইচ্ছা করতো না, আমি আবার ওখানে চলে আসতাম। তো আমার জিনিসপত্র নিয়ে আবার চলে আসতাম। হ্যাঁ, আমার হাজবেন্ডের বাসাটা ছাড়তো না, কিন্তু আমাকে কিছু মাল জিনিস দিয়ে, কিছু জিনিস রাখতো, টিভি থাকতো, ফ্রিজ থাকতো, কিন্তু 2টা একটা খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, এগুলো দিয়ে বলতো যে একটা ট্রাক ভাড়া করে যাও, নিয়ে চলে যাও।
আমি চলে যাইতাম। এরকম করতে করতে ছেলে বলল যে এখানে আর থাকা সম্ভব না, রান্না টান্না করে না, খাওয়া দাওয়া সম্ভব না, খেয়ে কতদিন থাকবো। ছেলে মানে কোন ছেলে? আমার ছেলে। মানে বিষয়টা হচ্ছে ছেলেও জানতো যে মা এরকম ভাবে কারোর প্রতি ফলিন এবং এই কারণে এই জিনিসগুলো হচ্ছে। তাহলে জিনিসটা বোঝেন যে কতটা এক্সট্রিম লেভেলে হলে পরিবারের অন্য সদস্যরাও এটাকে না মেনে উপায় নেই, এরকম একটা জায়গায় চলে গিয়েছিল। জি বলেন তারপর। বুধবারে আমাকে ওর বড় ভাই ফোন দিয়ে বলে যে তুমি কি জানো অমুকের বিয়ে? বললাম না ভাইয়া জানি না তো। ওর তো বিয়ে সোমবারে, তো তোমরা যাইও, বাবুর কথা বললো, আমার ছেলের কথা বললো, ওকে নিয়ে যাইও, আর যাই হোক যাইও তোমরা, তোমাদের দাওয়াত থাকলো। আমার মনে এরকম হইলো যে বলে দেব, সব কথা বলে দেব, আমি যেহেতু সুখী হইতে পারলাম না তো ওকেও সুখী হইতে দেবো না, এরকম মনে এসে গেল যে যা বলে দিব সবকিছু। তাই বললাম ওর ভাইকে, বললাম যে একটু ফোন দিবেন। ওর ভাই বললাম তো কেবলমাত্র আসছি, তো কালকে হচ্ছে ওর গায়ে হলুদ, আর ওদের বাড়িও গায়ে হলুদ, তা কি কথা বলবেন? আমি যে যাই দিন ফোন। তো যাই হোক, বাবুকে রাইখে আমি যখন সন্ধ্যায় ব্যাকে আসতেছিলাম তখন বাবুর ফোনটা আমাকে দিয়ে দেয়, মানে আমার ছেলে যেই ফোনটা ব্যবহার করে ওই ফোনটা আমাকে দিয়ে দেয়। ও ছোট একটা বাটন ফোন ওকে রাইখে ওকে দেওয়া হয়। তা ও ফেসবুক চালাতো ওই তখন থেকে। তা আমি ওই ফেসবুক দেখতে দেখতে আসতেছিলাম, আমাকে বুঝাই দিল যে আম্মু এইভাবে দেখো। দেখতে দেখতে আসতে আসতে তখন আমি একটা লেখা পড়লাম যে অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। কোথায় বললেন? বাসের মধ্যে? হ্যাঁ, বাসের ভিতর এই লেখাটা আমি পড়লাম যে অধিকার কাউকে দেয় না কেউ, কিন্তু আদায় করে নিতে হয়। তখন আমার একটা হইলো যে তাহলে আমার অধিকার আমি আদায় করেই নিব। আবার আর একটা হয়ে গেল, মাথার ভিতর ঢুকলো যে একই তো আমি সুখী হইতে দেবো না, বলে দিব, আমি এই সব কথা বলবো ওদের, এই জন্য যাতে ও বিয়ের পর কোনোদিন আমাকে ফোন না দিতে পারে। এটা একটা ছিল আমার পয়েন্ট, ছিল যে ও যাতে কোনোদিন আমাকে হ্যালো না বলতে পারে। আর দ্বিতীয়ত অধিকার তো দেবে না, অধিকার আদায় করে নিব, এতে যদি আমার অধিকারটা ফিরে আসবে। তো আমি এসে রাত 11টার দিক ওদের বাড়ির ওইখানে নাইমে দেখি যে গানের শব্দে কান ঝালাপালা। তো আমি আর ফোন টোন দিলাম না, আস্তে হাইটে বাসায় আসলাম। আইসে ঘুমাইতে পারলাম না, শুয়ে থাকলাম। খুব ভোরে উঠছি একদম ফজরে। তা আমি ওর শ্বশুর বাড়ি গেলাম, ওই যে প্রশ্ন করব যে আমি তোমাকে 4টা প্রশ্ন করলে তুমি কি উত্তর দেবে? তো যাই বললাম, ওরা মনে করলো যে আমি মনে হয় ওর কলিগ, এই জন্যই দেখতে আসছি। তো যার সাথে বিয়ে সেই মেয়েটাকে ডাকলো, দেখলাম। মেয়ের মাকে বললাম যে আন্টি আমি একটু কথা বলবো, আপনি কি শুনবেন? তা বললো আচ্ছা ঠিক আছে। উনি আমাকে পাশে ডাইকে নিয়ে গেল, নিয়ে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আমার ফোনে তো টাকা নাই, ব্যাগ দাও। সাথে সাথে ব্যাগ দিল। ওই মেয়ের খালা আর মা আমার সাথে থাকলো। ব্যাগ দেওয়ার সাথে তো ওই মেয়ের খালা ঢাকা থাকে, খুব চালু, বললো যে বাহ ভালো ব্যাপার তো, ব্যাগ করতে বলার সাথে ব্যাগ দিয়ে দিল, তাইলে তো কিছু একটা আছে রং। তা বললো যে দেখছিস আপা, ব্যাগ করার বললো যে ব্যাগ দাও, টাকা নাই, সাথে সাথে ব্যাগ দিল, তাইলে তো ওই ছেলের কিছু, মানে আমি কিছুই বলছিলাম না তখন। ওরা বলে যে যাই হোক বিয়ে ভাঙতে গেছে, কিন্তু আসলে আমি বিয়ে ভাঙতে গেছিলাম না। তা আমি ফোনটা হ্যালো বলার সাথেই ওর শাশুড়ি আরেকটা ছেলেকে ডাইকে নিয়ে আসলো। এই ঘুমের থেকে ডাইকে উঠালো, এই আই তো দেখতো এখানে এটা কি হয়েছে। তা ওই হ্যালো বললো, ব্যাগ দেওয়ার পরে হ্যালো বলার সাথেই ওরা চিল্লাচিল্লি করলে আমি ফোনটা কেটে দিলাম। কাটার সাথেই মানে ফোনটা আমার কাইরে নিয়ে গেল ওই মেয়েটা, ওর খালা শাশুড়ি। আচ্ছা, ফোনটা কাইরে নিয়ে গেলে ওখানে অনেক মেসেজ ছিল ওর দেওয়া, ওই মার্চেই, ওর বিয়ে মার্চেরই মেসেজগুলো ছিল। ওই মেসেজগুলো দেখলো, অনেকগুলো ছবি ছিল, যাই হোক আমার ছবি ছিল, ওর একসাথে ছবি ছিল, এগুলো দেখলো, কল রেকর্ড দেখলো, সবকিছু। কালকে কথা হয়েছে, আজকে কথা হয়েছে, যে কয়বার কথা হয়েছে, যাই হোক সবকিছু দেখে ফোনটা আর দিল না। আর আমাকে বলা হইলো যে তুমি কোথা থেকে আসছো? আমি তো হতভম্ব, একদম চুপ। আমি তখন তো বুঝতেই পারিনি যে ব্যাপারটা কি হইতেছে বা হবে। একদম চুপ করে দাঁড়ায় আছি। তা অনেক সময় দাঁড়ায় আছি, তা একজন বলল যে একটা চেয়ার দিয়ে বসুক, বললো না দাঁড়ায় থাক। তা ওরা হইচই করলো, ওই গ্রামের মাতুব্বর, মেম্বার, চেয়ারম্যান, যত মানুষ ছিল সবাই আসলো। আর এই ছেলেটার বাড়ির থেকে গাড়ি ভইরে সব লোক গেল, মুরব্বীরা। আমার হাজবেন্ড গেল। যাওয়ার পরে কথাবার্তা হইলো। আমার হাজবেন্ড বললো যে না, ওর কাছে ও তো অনেক টাকা পয়সা নিছে আমার ওয়াইফের কাছ থেকে, এই জন্যই মনে হয় টাকার জন্য আসছে, যে টাকাটা বিয়ে করলে তো টাকার পয়সা দেবে না, কথা বলতে পারবে না, এই জন্য টাকাটা মনে হয় যে টাকাটা ফেরত দিক, এটাই বলার জন্যই আসছে। আমার হাজবেন্ড ওখানে এটা বললো। মানুষ যে কি বলছিল সেই কথাগুলো যদি মানে এরকম বলতেছিল। ওই মেম্বার আসলো, আইসে আমি বসে আছি,
মানে তার প্রথম কথা এরকম হলো যে মোনা তোমার দেখতে তো ভালোই লাগে, তুমি ভালো ফ্যামিলিরও বউ। তা বিয়ের আগে ছেলেরা একটু টাইম পাস করে, এরকম বিয়ে করে না। যদি তোমাকে বিয়ে করতো তাহলে এই মেয়ের সাথে বিয়েতে রাজি হইতো না। তুমি এখানে কেন আসছো? আমি সত্যি আমি বুঝি নাই যে আমি আসলে কিসের জন্য ওখানে চলে গেছিলাম। এখন আমার মনে পড়ে যে আমি কেন গেলাম ওইখানে আর কি জন্য। আজ তো না গেলে খুব ভালো জীবন কাটাইতে পারতাম এরকম, কিন্তু আমি জানি না বাট কেন গেছিলাম, কি ছিল আমি জানি না। জীবনে যত গালাগালি আর যত কথা শুনছি তার থেকে আমার কাছে মনে হচ্ছিল যে কিসে এসে পড়লাম আর কি করলাম। দেখেন, তারা যেসব আচরণ করেছে এটা তাদের জায়গা থেকে যুক্তিপূর্ণই ভাবে যে এত বড় বড় দুটো সন্তান আছে, সে একটা জায়গায় সংসার করছে, এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে যে ছেলের বিয়ে হওয়ার কথা সেই ছেলের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে এই মহিলা। আপনার ব্যাকগ্রাউন্ড তো তারা জানে না। আজকের এই গল্পে যেভাবে আপনি আজকে বলেছেন, তবুও 2 ঘন্টার সময় এনাফ না একটা মানুষের পুরো গল্প আনার জন্য। এই ব্যাকগ্রাউন্ড তো তারা জানে না, তারা শুধু রেজাল্টটা দেখছে, যেটার কথা আমি একটু আগেই বলেছি। পত্রপত্রিকায় বিভিন্ন জায়গাতে আমরা এরকম ঘটনা দেখি, তো তারা তো সেটা জানে না। সুতরাং 1000 জন মানুষের সাইকোলজিকে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না। হ্যাঁ, আপনার জন্য কষ্টকর, কারণ তারা অতীত জানে না, কিভাবে হয়েছে সেটা জানে না, কেন হয়েছে সেটা জানে না। তারপরও সামাজিকতার জায়গাটা থেকে এগুলো অন্যায়, চরমতম অন্যায়। কিন্তু এখানে যদি আপনাকে দোষ দেওয়ার জায়গাটা থাকে, সেটা একটা জায়গাতে আছে, সেটা নয় আমি একটু পরে কথা বলতে চাই। কারণ এই সম্পর্কটা 10 বছরের, ততদিনে আপনার একটা ম্যাচুরিটি এসছে। কিন্তু আপনি এতটাই বেশি ছেলেটার প্রতি ফলিন হয়েছেন, এতটাই বেশি প্রেমে মজে গেছেন, বা এতটাই বেশি ও আপনাকে ভালোবেসে ফেলেছে যে এখানে আসলে আর কোনো যুক্তি খাটতেছে না। মানে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের জামাই হয়েছে, মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে এত বড় হয়ে গেছে। আজকে আপনি ছেলেকে সাথে করে নিয়ে এসছেন স্টুডিওতে, স্টুডিওর বাইরে আপনার ছেলে অপেক্ষা করছে। এত বড় হয়ে গেছে, লোকজন জানাজানি হয়ে গেছে, এখন আর এসব চলে না। এখন নিজের জায়গাটা তৈরি করে নেওয়া উচিত, আলাদা হয়ে বের হয়ে যাওয়া উচিত। সেই জন্য যথেষ্ট সময় পেয়েছেন, কিন্তু সেটা সম্ভব হয়নি বিকজ অফ ইউ লাভ হিম ডেডলি। এবং একটা কথা আছে যে যুদ্ধক্ষেত্র এবং ভালোবাসার ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রে নাকি সবকিছুই সম্ভব। এখানে কোনো হানা বলে কোনো কিছু নেই। এভরিথিং ইজ পসিবল ইন লাভ অ্যান্ড ওয়ার। যাই হোক, আমি বারবারই বলি যে ভদ্রমহিলার দিকে বা উনি যা বলতে এসছেন সেদিকে আঙুল তোলা আমাদের উদ্দেশ্য নয়। ওনার জীবনে যেটা ঘটেছে সেখান থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। জি, তারপরে কি হলো বলেন তো ওই বাড়িতে? তারপরে ওরা ওদের রান্না বান্না কমপ্লিট করলো, সবাই বললো, ওই মেম্বার বললো যে ঠিক আছে তোমরা সব করো, এখানে বিয়ে ভাঙা টাঙা লাগবে না, ওই মেয়েটা চলে যাচ্ছে, ওকে চলে যাইতে দাও, ওর হাজবেন্ড আসছে, ওর হাজবেন্ড খুব ভালো মানুষ, দিয়ে দাও, যাই করছে ভুল করছে না। কিন্তু এখানে তো একটা প্রশ্ন এসে যায় যে যেখানে ওনারা সেলফোন পেলো, আপনার এরকম একটা অবস্থা দেখতেছে, ছেলেও আপনার প্রতি ডেভোটেড, এটা ওরাও বুঝতে পারছিল, তারপরে ওরা বিয়ে দিতে চাচ্ছিল কেন মেয়েটাকে ওই ছেলেটার সঙ্গে? ওদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, বিয়ের ডেট পড়ে গেছে, দাওয়াত হয়েছে, মেহমান অতিথি এসে গেছে, টাকা পয়সা। দেখেন, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির এই জায়গাগুলোর পরিবর্তন খুব জরুরি, খুব জরুরি। পরিবর্তন যে হচ্ছে না তা না, তবে পরিবর্তনগুলো খুব জরুরি। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে একটা মেয়ের বিয়ের অনুষ্ঠান সবকিছু প্ল্যান হওয়ার পরে যখন বিয়েটা ভেঙে যায়, তখন পরবর্তীতে ওই মেয়েটার সামাজিকভাবে বিয়ে হওয়াটা কতটা কঠিন আমাদের সমাজে। তাহলে চিন্তা করে দেখুন যে এত কিছু জানার পরেও কেন মানুষ বাধ্য হচ্ছে এই ছেলেটার সঙ্গে এই মেয়েটাকে মানে বিয়ে দেওয়ার জন্য। মানে আমাদের সমাজ ব্যবস্থা এই জায়গাটায় কতটা কঠিন। আমরা সামাজিক সচেতনতার জন্য এত কিছু করি, আমরা এত কিছু করি, এত এত বিষয়গুলো নিয়ে আসি, কিন্তু এই বিষয়গুলো আমরা কেন আনি না? এই বিষয়গুলো নিয়ে মানুষকে আমরা কেন বেশি বেশি কথা বলার সুযোগ দিই না? আমাদের এই সামাজিক চিরায়ত এই যে প্রতিবন্ধকতাগুলো একটা মেয়ের জন্য বা একটা মানুষের জন্য, এগুলো নিয়ে আমরা কেন কথা বলি না? এগুলো নিয়ে আমরা কেন ওপেন টক করি না, যাতে করে এই জায়গাগুলোর পরিবর্তন হয়? খুবই জরুরি। তো কি হলো এরপরে? ওই ছেলেটার কি হলো, আপনি যাকে লাভ করতেন? তারপরে ও ওখান থেকে ওদের তো সবাই মেম্বার বলে দিল। পরে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসলো, আইনে আমার শ্বশুর বাড়িতে আমাকে রাইখে দিল, মানে বাসায় আর আনলো না। আর আমার ছেলে তো তখন ঢাকায় দিয়েই আসছে, যে শনিবারের দিন আর রবিবারের দিন এই ঘটনা। তো ও আমাকে ওই বাড়ি রাইখে আসলো, একটা টু শব্দও করে নাই, ও আমাকে মারেও নাই, গালাগালিও করে নাই, কিছুই বলে নাই। এমনকি বলে নাই তুমি কাজটা ভালো করো নাই, এরকমও বলে নাই। শুধু বলছে যে আমার সম্মানটা নষ্ট করে দিলে। ওই দিন থাকলাম না, মানে 2 ঘন্টার মতো ছিলাম। তারপরে আমি ওখান থেকে আবার চলে আসলাম, মানে আমার বাসায়। মানে আমি ওখানে দাঁড়াইতে পারতেছিলাম না। আমি বললাম যে এখানে থাকলে আমি মরে যাবানি, তারপর দেখে নেন, আমি কিন্তু এই ঘরে দিলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব, কিন্তু আমাকে যাইতে দেয়। তা বললো ঠিক আছে, তাই তুই চলে যা। তুই কি এবার ফাজলামি করবি? আমি বলছি না, কোনো ফাজলামি করবো না, আমি জাস্ট বাসায় চলে যাব। তারপর আমি সন্ধ্যায় বাসায় চলে আসলাম। তার মানে বিষয়টা কি? মানে ফ্যামিলি থেকে শুরু করে এমন কেউ জানে না, এমন কেউ ইনভলভ ছিল না আপনাদের মধ্যে, আর আপনার হাজবেন্ড কোনো কিছু করতে পারছে না। আমার কাছে কেন জানি মনে হয় যে শাসন করা বা কোনো কিছু নিয়ন্ত্রণ করার একটা সীমা থাকে। সীমার অতিরিক্ত যখন কোনো কিছু হয়ে যায়, তখন আর একটা মানুষের কিছু করার থাকে না। আইদার আপনাকে সেটা মেনে নিতে হবে অথবা জীবন থেকে সেটা ডিলিট করতে হবে। তো আপনার হাজবেন্ড মনে হয় মেনেই নিয়েছিল, এছাড়া তারা কিছু বলার থাকে না।
বিয়েটা হয়েছে কত বছর ছেলেটার? 17 মার্চের 20 মার্চে। তারিখ। এরপরে 2 বছর আপনার যাকে উনি বিয়ে করেছে তিনি কি জানে যে আপনাদের মধ্যে ইনফ্যাক্ট বিয়ের দিনই তো জেনে গেল, জেনে গেছে। সেটা তো আসলে নতুন করে বলার কিছু নাই। এখন আপনি কোথায় থাকেন? ওই এরকম ডিস্টেন্সে আছেন নাকি অন্য কোথাও শিফট হয়ে গেছেন? আগের জায়গাতেই আছেন নাকি শিফট হয়ে গেছেন? এখানে না, আগের জায়গাতেই আছি, মানে সেই বাসাটা ছেড়ে দিছি আমরা, ওদের বাড়ির পাশে এই বাসাটা। আমি কিন্তু অনেক সিম মানে চেঞ্জ করছি, সিম চেঞ্জ করে ফেলতাম। ও বাসায় আইসে এরকম করে মানে নাম্বার নিয়ে যাইতো। তারপর ওই বাসাটাও চেঞ্জ করে ফেলি। ওইভাবে কথা বলে, যেখানে আমাদের দেখা যায় সেখানে দাঁড়ায় থাকে, মানে অনেক অনুরোধ করে দূর থেকে একটু ফোনটা খোলো, 1 মিনিট কথা বলে, এরকম বলে। ও বিয়ে করছিল কেন? এখন এইটা বিয়ে করছে তার বাবা মা দিছে, মানে ফ্যামিলির থেকে দিছে। তার ফ্যামিলি তো আপনাকেও এক অর্থে অ্যাকসেপ্ট করেছিল। হ্যাঁ। তারপরে আপনি যেহেতু এই সংসারে হ্যাপি ছিলেন না, তো আপনি চাইলে ডিভোর্স দিয়ে আপনি ওকে বিয়ে করতে পারতেন। ওর সংসারের দিক থেকেও একটা ধরনের সাপোর্ট ছিল, তো আপনারা বিয়েটা করেননি কেন? ও যে বললে সে ভুল হয়ে গেছে, ভুলটা কেন হয়েছে? এটা তো জানি না যে কেন করছে। ওর ফ্যামিলির থেকে এখন বলে যে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার ফ্যামিলির থেকে। আসলে কি আপনার মনে হয় এটা ওর ফ্যামিলি সেটা করতে পারে? কারণ আপনি তো ফ্যামিলিতে যাওয়া আসা ছিল আপনার। ফ্যামিলির থেকে না। আপনি আপনার বয়স কত বলছিলেন শুরুতে? 34। আমি একটা কথা আপনাকে বলি, মানে আপনার বয়সের জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গাটা থেকে, আমি আমার নিজের জায়গা থেকে যতটুকু বুঝেছি, প্রথমত আপনার পক্ষে কিছু বলি। আপনার পক্ষে আমি বিপক্ষে কিছুই বলিনি এখন পর্যন্ত, পক্ষে কিছু বলি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম শাশ্বত, আসবেই, ভালোবাসাটা থাকবেই। ধর্মীয় দিক থেকে যদি ব্যাখ্যা করি সেটা অন্যরকম, কিন্তু আমাদের বিষয়টা তো আসলে আমরা তো মানুষ, ভালোবাসবোই কাউকে না কাউকে। আপনি মানুষ হিসেবে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখানে আপনি একটা মানুষকে ভালোবেসেছেন, এটার মধ্যে কাউকে ভালোবাসা অন্যায় কোনো কিছু না, আমি আমার জায়গা থেকে যেটা মনে করি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, মানে আমি গাছের বীজ রোপণ করলাম, সে গাছটা বড় হবে, তারপরে সে গাছটার পরিচর্যার ব্যাপার আছে, তারপরে সেই গাছটাতে ফল আসবে, তারপরে সেখান থেকে বীজ হবে, সেখানে আবার নতুন একটা গাছ হবে, তাই না? এটাই তো নিয়ম, প্রাকৃতিক ভাবে এটি নিয়ম। কিন্তু বিষয় হয়ে গেছে এরকম যে আপনার জীবনটা এরকম যে বীজ রোপণ হয়েছে, তার 3 দিন পরে আপনার গাছে ফল ধরেছে, এরকম একটা বিষয়। মানে আপনার জীবনের সময় পরিক্রমা এটা। কিছু জিনিস আপনি জীবনে বুঝেননি, তার আগেই বাচ্চা কাচ্চার মা হয়ে গেছেন। প্রেমের আগেই বিয়ে, বিয়ের পরে বিয়ে বুঝতে না বুঝতেই, একটা মানুষ বুঝতে না বুঝতেই, একটা মানুষ, একটা পুরুষ মানুষ কি, একটা স্বামী কি, সেটা বুঝতে না বুঝতেই আপনি বাচ্চা কাচ্চার মা হয়ে গেছেন। এখন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আপনার যদি জীবনের যে প্রেমটা, সেটাকে যদি কেউ আলোচনা করে, তাহলে আপনার ফিলিংসটা কেউ বুঝতে পারবে না। যে এই মহিলার 2টা বাচ্চা আছে, এই মহিলার একটা সংসার ছিল, এগুলা থুয়ে সে আরেকটা অবিবাহিত ছেলের সঙ্গে এইসব ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে। আমাদের সমাজটা এরকমই। কিন্তু এগুলো বাদ দিয়ে যদি আপনার বয়সটাকে চিন্তা করে, এগুলো বাদ দিয়ে আপনি কোন পরিবেশে বড় হয়ে একটা মানুষের প্রতি ফলিন হয়েছেন সেটাকে যদি চিন্তা করে, তাহলে আপনার প্রতি মানুষের একটা অন্য ধরনের সিম্প্যাথি গ্রো করবে। এখন কথা হচ্ছে, আমরা তো চাইলেই আমাদের সমাজটাকে অস্বীকার করতে পারি না, আমরা তো চাইলেই আমাদের পরিবারটাকে অস্বীকার করতে পারি না। কিছু জিনিস মানুষ দুনিয়াতে পায়, কিছু জিনিস মানুষ দুনিয়াতে পায় না। তো সেই জায়গাটা থেকে আপনার যদি স্যাক্রিফাইসের বিষয়টা প্রশ্ন আসে, বা আপনার দিকে যদি এইভাবে বিষয়টা বলে কেউ যে না, বুঝলাম আপনি ক্লাস 7-এ পড়ুয়া বয়স, 16, 13, 14 বছরে আপনি ওটা বুঝতে পারেননি, কিন্তু রাইট নাও আপনি 34, আপনি এখনো যখন গল্পটা বলছেন তার জন্য টপ টপ করে আপনার চোখের পানি পড়তেছে। এইটা তো বেমানান, এইটা তো অন্যায়। এই জায়গাটায় যদি কেউ আপনাকে প্রশ্ন করে, তাহলে এই প্রশ্নটা অযৌক্তিক হবে না। তো আমাদের প্রত্যেকেরই জীবনই না, মানে কোনো না কোনো দিক থেকে অপূর্ণ। আপনি মনে করে নেন যে আপনি যে কাজটা করছেন, যেটা হয়েছে, এটা আপনার জন্য ছিল না, এটা একটা ট্রায়াল লাইফ ছিল এবং এটা আপনার অপূর্ণতায় থাকবে। কিন্তু এত কিছুর মধ্যেও আল্লাহ কিন্তু আপনার সেফ সাইড অনেক কিছু রেখেছে, বিশেষ করে আপনার ছেলে মেয়ে এবং বিশেষ করে আপনার হাজব্যান্ড। যাই কিছু হোক না কেন, এই মানুষটা আপনাকে সাপোর্ট দিয়েছে, একটা পর্যায়ে সাপোর্ট দিয়েছে, নইলে 20 বছর আপনার সঙ্গে থাকার কথা না, যত দুর্বলতায় থাকুক না কেন। আমার মনে হয় যে এখানে আপনার নিজেকে এখন অনেক বেশি শুধরে নিয়ে সামনের দিনগুলো দেখা উচিত। ও তো ওইখানে সুখী নাই আর। এই ছেলে ও আমাকে দেখেন কিভাবে ব্ল্যাকমেইল করে চলছে, এখন এটাই আমি বলতে আসছি। ও তো অবশ্যই শুনবে, ও আমাকে এখন কিভাবে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর। না, ব্ল্যাকমেইল বলতে মানে কি, আপনার কোনো কিছু সে ফাঁস করে দিবে বা এরকম কোনো না না, কিছু? এরকম ব্ল্যাকমেইল না, যেমন আমার ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি এখানে আপনাকে একটা আনসার আমি আপনাকে দিতাম, এই যে এই আনসারটা দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। ও আপনাকে সারাটা জীবন এই কাজটা করবে, কারণ আপনার দিক থেকে গল্পটা আমি শুনেছি, এই বিয়ে করার পেছনে ও যার একটা বিয়ে করেছে সেখানে আপনার কোনো ফল্ট ছিল না, আপনার কথা যদি তুমি বিশ্বাস করে নি। ও ওর মতো করে একটা বিয়ে করেছে, সে কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবে না
যে সে রাইট ছিল তার জায়গাটা থেকে। আপনি আপনার জায়গা থেকে আপনার একটা বড় ধরনের ডেফিসিট ছিল, আপনি ফলেন হয়ে গেছেন, বুঝলাম আমি, সেটাও ভুল, ভয়ঙ্করতম ভুল। কিন্তু সেই ভুলটা যে আপনি করছেন সেটা তো আপনি বুঝে নিন, তার আগে আপনি ভুল করে ফেলছেন। কেউ আপনাকে সেই শিক্ষাটা দেয়নি, পারিবারিক সেই শিক্ষাটা ছিল না, সামাজিক সে অবস্থাটা ছিল না, কিন্তু ওর তো ওই শিক্ষাটা থাকা উচিত ছিল। এবং বুঝলাম ও 2 দিনের জন্য এই ঘটনা ঘটে গেছে, হঠাৎ করে ঘটে গেছে না, এটা 12 বছর ধরে কন্টিনিউ করেছে, 12-13 বছর ধরে কন্টিনিউ করেছে। এবং একজন, আমি আবারও বলছি, পবিত্র কোরআনের হাফেজ সে, এবং দিন এলেন চলা মানুষ আপনাকে জ্ঞান দিত ধর্ম সম্পর্কে, এটা করো, ওইটা করো, এটা মেনে চলো, তার পক্ষে এটা করাটা উচিতই হয়নি, এবং এটা ভয়ঙ্করতম অন্যায়, ভয়ঙ্করতম পাপ। তো সেই জায়গাটা থেকে আপনাকে আমি শুধু একটা কথা বলতে, তাকে আমি জাজমেন্টে না নেই, এটা ভয়ঙ্কর, মানে এটা অন্যায় হবে। আমি আপনাকে যেটা বলতে পারি, সে সারা জীবন এরকম করুক, আপনাকে ধরে নিতে হবে যে না, এই দরজাটা আমি বন্ধ করে দিয়েছি, এই দরজা আর কখনোই যেন ওপেন না হয়। কারণ এই দরজা যদি ওপেন হয়, এই দরজা একদম জাহান্নাম, এবং এই দরজা মানেই হচ্ছে যে অশান্তি, অশান্তি, অশান্তি আর অশান্তি। শেষ বেলায় এসে যারা শুনলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি অনেক কথা বলে ফেলেছি আজকে, প্রয়োজন ছিল বলেই, যে কেউই আসলে খারাপ না, আমাদেরকে পরিস্থিতি বাধ্য করে খারাপ হওয়ার জন্য। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যার দিকে আঙ্গুল তুলছেন, যাকে আপনি খারাপ বলছেন, যাকে আপনি একদিনের জন্য কষ্ট দিচ্ছেন, এমনও তো হতে পারে তার বিশেষ কোনো গুণ আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় যে আল্লাহ তাকে ক্ষমা করে রেখেছেন, বা আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুতরাং এই বিষয়গুলো আমরা না করি, কারণ আমরা তো জানি না যাকে আমি খারাপ বলছি বা যাকে আমি কষ্ট দিচ্ছি, এমনও তো হতে পারে কালকের দিনটা আমার জন্য তার চেয়েও ভয়ঙ্কর রকমের কষ্টের। আর ওই সেদিন এক ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিলাম যে কোনো অপরচুনিটি আসলে তার জন্য না, যে কোনো অপরচুনিটি, মানে আমার ক্ষেত্রে যে কোনো অপরচুনিটি আসলে আমার জন্যই। যেমন ধরেন একজন ভিক্ষুক মানুষ, সে যদি এসে আপনার কাছে হাত পাতে, আপনি যদি মনে করেন যে ভিক্ষুককে 10 টাকা দেওয়া মানে হচ্ছে ভিক্ষুককে হেল্প করা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রং। কারণ ওই 10 টাকা দেওয়া মানে আপনি নিজেকে হেল্প করলেন, ইফ ইউ বিলিভ রিলিজিয়ন। সো যে কোনো অপরচুনিটি গ্র্যাব করা উচিত ফর দ্য ফিউচার। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। আর আমাদের সোসাইটিতে এই ধরনের অপরাধগুলো হরহামেশাই হচ্ছে, এগুলো খুব এক্সট্রিম লেভেলে চলে যায়। অনেক সময় দেখা যায় হাজব্যান্ডকে খুন করে ফেলছে, অনেক সময় দেখা যায় বাচ্চাকেও খুন করে ফেলছে, এতটা এক্সট্রিম লেভেলে চলে যায়। তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো, প্লিজ কোনো জিনিস ধ্বংস করে সেটার উপর দাঁড়িয়ে সুখী হওয়া যায় না। সো ডু নট ডু দিস। ভালোবাসার যে ইমোশন, সেটা ভয়ঙ্কর রকমভাবে আফিমের মতো, সেখানে লজিক কাজ করে না।